আসসালামু আলাইকুম ক্লাস 9 এর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখতে পাচ্ছ আমাদের মিশন বার্ষিক পরীক্ষা এক্সপ্লেনিং 100% কমন 100 প্লাস এমসিকিউ। আমরা আজকে তোমাদেরকে 123টা এমসিকিউ দেখাবো চ্যাপ্টার 1 এবং 6, 1 থেকে 6 এই 6টা চ্যাপ্টারের উপরে। এই 6টা চ্যাপ্টারের যত ধরনের কনসেপ্ট আছে, প্রিভিয়াস ইয়ারে যত ধরনের প্রশ্ন তোমাদের বোর্ডে আসছে, সব ধরনের প্রশ্ন ব্যাখ্যা সহকারে এই একটা লেকচারে তোমরা পাবা। এই একটা লেকচার, এই 1 থেকে 1.5 ঘন্টা লেকচারটা তুমি শোনো, 1.5 ঘন্টা হয়তো বা লাগবে না, 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। এই 1 ঘন্টার এই লেকচারটা একটু ধৈর্য ধরে যখন তোমরা শুনবা, তখন তোমরা বুঝতে পারবা আসলে এমসিকিউ ভাইয়া কঠিন না। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় যত প্রশ্ন আসবে, সব প্রশ্ন আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট একটা ঘন্টা, এই একটা ঘন্টার সময় তোমাকে 100% প্রস্তুতিতে সহায়তা করবে। কোন প্রস্তুতিতে? এমসিকিউ প্রস্তুতিতে। তাইলে চলো শুরু করি। ভাইয়ের উপরে ভরসা রেখে ধৈর্য ধরে শুরু করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন শোভন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে গত বছর আমার ব্যাচেলর শেষ করি। আর সেই 2019 সাল থেকে অজস্র লক্ষ স্টুডেন্টকে আমি পড়িয়েছি। তো এখন পর্যন্ত এটা চলমান আছে, আর এর পাশাপাশি আরো অনেক কিছু চলছে। তো আমরা ওভার দ্য টাইম যখন ক্লাসের মধ্যে একটু গল্প করার সময় আসবে, তোমাদের যখন একটু লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার বিষয় আসবে, তখন আমি আমার নিজের লাইফেরও কিছু বিষয়, কিছু অভিজ্ঞতা শেয়ার করব। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম চ্যাপ্টার, অধ্যায় 1, রসায়নের ধারণা। তোমরা জানো এটা এমসিকিউ এর জন্যই মেইনলি ডেডিকেটেড একটা চ্যাপ্টার, তাই না? এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? আমরা জানি সবার প্রথম কোন ধাতুটা ব্যবহার করা হয়েছে। তোমাদের বই অনুযায়ী, তোমাদের বইয়ে যে লাইন আছে ভাইয়া, তোমাদের বইয়ের ওই লাইনটাই তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। তুমি যদি অন্য কোনো সোর্স থেকে, ইন্টারনেট থেকে তুমি যাই পাও না কেন, তোমার বইয়ে যে লাইনটা আছে একটু মিলায় দেখো তোমার বইয়ের ওই লাইনের সাথে। বইয়ে যে লাইনটা আছে ভাইয়া, ওইটাই তোমাকে দাগাইতে হবে। ঠিক আছে, তো গোল্ড। এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে কোনটা? গোল্ড। ঠিক আছে, গোল্ড বা স্বর্ণ। কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানি যেখানে টক কিছু থাকে, আমরা এটা মনে করে থাকি সেখানে সাইট্রিক অ্যাসিড থাকে অথবা অ্যাসিটিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিডটা আমরা বেশি শুনে থাকি, তাই না? যেহেতু এটা লেবুর মধ্যে থাকে, লেবুর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিডের পাশাপাশি সাইট্রিক অ্যাসিডটা অনেক বেশি পরিমাণে থাকে। বাট আমরা যদি কাঁচা আমের কথা বলি, ম্যাঙ্গোর মধ্যে কি থাকবে? এইভাবে মনে রাখবা, ম্যাঙ্গোতে থাকবে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, ম্যাঙ্গোতে কি থাকবে? ম্যালাইক অ্যাসিড। যদি তোমরা বলো যে ভাই একটু স্ট্রাকচারটা এঁকে দেন, স্ট্রাকচারটাও ইজি, বুঝছো? ম্যালাইক অ্যাসিড, কার্বন, ডাবল বন্ড কার্বন, এইখানে একটা কার্বন। আচ্ছা, আমি ম্যালাইক অ্যানহাইড্রাইড হয়ে যাচ্ছে, তো এইখানে থাকবে একটা OH, এইখানে থাকবে একটা OH। এটাই হচ্ছে ম্যালাইক অ্যাসিডের স্ট্রাকচার। সামনে আগাই। নিচের কোনগুলো রাসায়নিক সারের উপাদান? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভেরি কনফিউজিং প্রশ্ন। তোমরা যারা মনে করবা যে ঠিক আছে আমি একটু আমি আমার কমন সেন্স ব্যবহার করে এটা আমি করে ফেলি, অ্যান্সার দিয়ে ফেলি, আসলে এটা সম্ভব হবে না। তোমাকে একটু বইয়ের লাইনগুলো রিডিং পড়তে হবে। খেয়াল করবা, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, আমরা আসলে সালফারটাকে খুব বেশি একটা সার হিসেবে ব্যবহার করি না। ঠিক আছে, দ্বিতীয়ত এই হাইড্রোজেন কখনোই আমাদের সার হিসেবে দেওয়ার প্রয়োজন নেই। হাইড্রোজেন অটোমেটিক তারা পানি থেকেই উদ্ভিদ পেয়ে থাকে, সুতরাং ওটা বাদ। 3 নাম্বারটি একটু দেখি, কার্বন, হাইড্রোজেন, আয়রন। ভাইরে আমরা কখনো আয়রন ছিটায় দিই না, এটা মনে রাখবা। আয়রন আমরা কখনোই দিই না। ক্যালসিয়াম দিতে পারি, ক্যালসিয়াম অক্সাইড হিসেবে বা চুন হিসেবে। তারপরে কার্বন আমরা দিই না। যথেষ্ট পরিমাণে কার্বন অলরেডি মাটিতেই উপস্থিত, কার্বনটা আমরা কখনো দেই না। তো অলরেডি বোঝা গেল আমরা আয়রনটাও দিয়ে থাকি না। তো আমরা যদি এলিমিনেশন প্রসেসে যাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস। স্পেশালি নাইট্রোজেন এবং ফসফরাস, এই দুইটার জন্যই আমরা অধিকাংশ সার ব্যবহার করি। ঠিক আছে, যেমন নাইট্রোজেনের জন্য ইউরিয়া সার এবং ফসফরাসের জন্য কি ট্রিপল সুপার ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি। মনে থাকবে তোমাদের? তারপরে অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ায় তৃতীয় ধাপ কোনটি? তাহলে আমাদেরকে এই ধাপগুলো বুঝতে হবে। শুরুতে আমরা একটা কি করি? বিষয়বস্তু নির্ধারণ করি, তাই না?
তো বিষয়বস্তু নির্ধারণ করার পর ওই বিষয় সম্পর্কে আমরা সম্যক জ্ঞান অর্জন করার চেষ্টা করি। খেয়াল করবা, আমি ধরো একটা ঔষধের ডেলিভারি সিস্টেম নিয়ে কথা রিসার্চ করতে চাই। ধরো আমরা ওষুধ কেমনে খাই, ওষুধ আমরা ট্যাবলেটের মাধ্যমে খাই, আমরা সিরাপ এর মাধ্যমে খাই, তাই না? এগুলাকে বলা হচ্ছে ডোজেস ফর্ম বা ড্রাগ ডেলিভারি সিস্টেম। ধরো ট্যাবলেট অথবা সিরাপ আমরা কোনোটাই খাবো না, আমরা আরেকটু এলিগেন্ট কোনো কিছু পেতে চাই। তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো এফারভিসেন্ট ট্যাবলেট। কিছু ট্যাবলেট দেখো না, যে পানিতে দিয়ে দিলে একদম ফেনা উঠতে উঠতে একটা সলিউশন তৈরি হয়ে যায়, সুন্দর রঙিন একটা সলিউশন, এফারভিসেন্ট ট্যাবলেট। তো এটা তৈরি করার আগে তো বিজ্ঞানীদেরকে চিন্তা করতে হয়েছে যে আমাদের এরকমও করা যেতে পারে, আমরা এরকমও করতে পারি। সুতরাং একটা বিষয়বস্তু নির্ধারণ করলাম, ওই বিষয়বস্তু সম্পর্কে অনেক স্টাডি করতে হবে, এই নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা, যদি হয়ে থাকে কোন পর্যন্ত হয়েছে, গবেষণায় কোন কোন গ্যাপ গুলা আছে, ওই গ্যাপ গুলো আইডেন্টিফাই করার পর তারপর আমরা কি করব, কি কি বস্তু, প্রয়োজনীয় বস্তু লাগবে, প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ, যে আমরা কিভাবে এই কাজগুলা করব, যে রিসার্চ গ্যাপগুলা এখন পর্যন্ত আছে এই গ্যাপগুলাকে আমি কিভাবে ফুলফিল করতে পারি, কোন কোন টুলস ব্যবহার করে ওই রিসার্চ গ্যাপটাকে আমি ফুলফিল করতে পারি। এটাই হচ্ছে তৃতীয় ধাপ। ঠিক আছে, তারপরে আমরা পরীক্ষা করলাম, তথ্য উপাত্ত সংগ্রহ করলাম, এই তথ্য উপাত্তগুলোকে আমরা কি করব, অ্যানালাইসিস করব। ঠিক আছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে আমরা কি করব, ওই ফলাফল সম্পর্কে মানে আমরা ওই রেজাল্টটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমরা ওই রেজাল্ট অ্যানালাইসিস করেই আমরা এটাকে প্রকাশ করব। এই হচ্ছে গবেষণা এবং অনুসন্ধান প্রক্রিয়ার পদ্ধতিসমূহ বা ধাপসমূহ। আচ্ছা, এরপরের প্রশ্ন, অনুসন্ধান, তুমি রিসার্চ থেকে কিসের জন্ম হবে? দেখো, তুমি যখন রিসার্চ করবা, রিসার্চ থেকে আসলে কি বের হবে? রিসার্চ থেকে উদ্ভাবন বের হবে, উদ্ভাবনের জন্ম হবে। তুমি যখন নতুন নতুন রিসার্চ করবা, নতুন নতুন উদ্ভাবন বা আবিষ্কার আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমরা ডিসকাভারি দেখতে পাবো, রিসার্চ করব আর উদ্ভাবন হবে। এই যে দেখো, বিমান আকাশে উঠতেছে, বিমান কি হয়েছে? রিসার্চের ফলেই তো নতুন একটা উদ্ভাবন আমরা পাইছি, তাই না? তো অনুসন্ধান থেকে কিসের জন্ম হয়? উদ্ভাবনের জন্ম হয়। কোনটি বিস্ফোরক পদার্থ? ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো দেখো পরীক্ষায় কতবার করে আসে। তোমাদেরকে বুঝতে হবে বিস্ফোরক পদার্থ কারা। সকল পারক্সাইড, যত পারক্সাইড আছে, জৈব পারক্সাইড, অজৈব পারক্সাইড, সব পারক্সাইড হচ্ছে বিস্ফোরক পদার্থ। তোমরা জানো চট্টগ্রামে একটা বিস্ফোরণ হয়েছিল, মিরসরাইতে নাকি কোথায় যেন বিশাল এক বিস্ফোরণ হয়েছিল, প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত এটার তাপ ছড়ায় গেছিল। স্যাটেলাইট থেকে এটার থার্মাল রেডিয়েশন বোঝা গেছে। ওই যে যেখানে ওই তোমার বিস্ফোরণটা হয়েছে, ওই বিস্ফোরণটা পারক্সাইডের কারণেই হয়েছিল। ঠিক আছে, এই পারক্সাইডের সামান্যতম নাড়াচাড়া করলেও এটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। ঠিক আছে, যখন এই বিস্ফোরণ হবে, আমি যদি হাইড্রোজেন পারক্সাইডের কথা বলি, দেখো এই হাইড্রোজেন পারক্সাইডটাকে জাস্ট তুমি একটা শুকনো খড়ের গাদায় তুমি ছুঁড়ে ফেলো, শুকনো খড়ের গাদার মধ্যে হাইড্রোজেন পারক্সাইড তুমি ছুঁড়ে ফেলো। আমি কাউকে বলতেছি না কিন্তু এই কাজ করতে। অনেকে শত্রুতা করে বললা যে ঠিক আছে, ওই 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 বাড়ির, মোল্লা বাড়ির ওই আঙ্কেলটারে আমার পছন্দ না, ওই তার বাড়ির যত খড়ের গাদা আছে সব আমি পুড়ে ফেলবো। ভাইরে ভাই, এই কাজ করিস না কখনো। ঠিক আছে, জাস্ট বলতেছি তোমাদের বোঝানোর পারপাজে। হাইড্রোজেন পারক্সাইড এটা কি হয়, তাপ বা হচ্ছে নাড়াচাড়া, এরকম ইরিটেশন বা এজিটেশনের ফলে কি হয় জানো, এখান থেকে পানি তৈরি হয় এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়, সেই সাথে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। দেখো, আগুন লাগার জন্য যত ধরনের সাবস্টেন্সেস, কেমিক্যাল সাবস্টেন্সেস বা হচ্ছে তোমার থার্মাল সাবস্টেন্সেস দরকার, সবকিছু এখানে আছে। অক্সিজেন আছে, তাপ আছে, আর কি লাগে? তাপ তৈরি হলো, অক্সিজেন এখানে থাকলো, বুম, বিস্ফোরণ ঘটবে। তো পারক্সাইড গুলা কি হয়, বিস্ফোরক জাতীয় পদার্থ হয়। আর অ্যারোসল এটা হচ্ছে দাহ্য পদার্থ। একটু বলে রাখি, অ্যারোসল কি? দাহ্য পদার্থ, কম্বাস্টিবল পদার্থ, যেটা খুব সহজে দহন হয়। সিএফসি কি? ওজোন স্তর ক্ষয়কারী একটা পদার্থ, তাই না? সিএফসি ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ। আর ড্রাই আইস, আমরা জানি ড্রাই আইস একটা অগ্নি নির্বাপক। মনে রাখবা, ড্রাই আইস কি? অগ্নি নির্বাপক, নির্বাপক, অগ্নি নির্বাপক, নির্বাপক, খুবই কঠিন বানান, নির্বাপক। ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে, তোমরা জানো। কোনটি দাহ্য পদার্থ? দেখো চলে আসছে, দাহ্য পদার্থ কোনটা? তো আমরা দেখলাম টিএনটি, এটা একটা বিস্ফোরক পদার্থ। হাইড্রোজেন পারক্সাইড বা টিএনটি, এগুলো বোমা বানানোর জন্য টিএনটি ব্যবহার করা হয়, মনে রাখবা।
এই বেনজিন এটা একটা জৈব দ্রাবক হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ইথার এটা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। এই বেনজিন হচ্ছে একটা কার্সিনোজেন, সে হচ্ছে কি ক্যান্সার তৈরিকারী, সে ক্যান্সার তৈরি করে ফেলতে পারে বাচ্চারা। তো আমরা যদি সবকিছু বিবেচনা করি, বেনজিন ক্যান্সার সৃষ্টি করে, ইথার জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, আলটিমেটলি নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড একটা দাহ্য পদার্থ, যে আগুনের সংস্পর্শে আসলে সে আরো বেশি জ্বলবে, ঠিক আছে, সে আরো বেশি জ্বলবে, এই নাইট্রাস অক্সাইড। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই নাইট্রাস অক্সাইডকে কিন্তু আমরা আবার লাফিং গ্যাসও বলি। এই নাইট্রাস অক্সাইডকে আমরা কি বলি? লাফিং গ্যাস। এই নাইট্রাস অক্সাইড যদি কেউ বেশি পরিমাণে নিয়ে নেয়, তখন সে হাসতে হাসতে দম বন্ধ হয়ে মারা যাবে। এটা একটা ডেঞ্জারাস গ্যাস। আচ্ছা, নিচের কোনটি মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে? তোমরা মনে রাখবা, রেডিয়েশনের ফলে মানুষ বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এখন আমাকে বলো যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এই চারটার মধ্যে কোনটা? এই চারটার মধ্যে কোনটা তেজস্ক্রিয় পদার্থ? তোমাদেরকে কিন্তু পারতে হবে, তোমাদের প্রত্যেকে এটা পারতে হবে। তোমরা জানো মাদাম কুরি, ম্যারি কুরি, উনি 2বার নোবেল পুরস্কার পাইছিলেন, একবার রসায়নে আর একবার ফিজিক্সে। এই রেডিয়াম আবিষ্কার করার জন্য তিনি রসায়নে নোবেল পুরস্কার পাইছিলেন, এবং তিনি একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বুঝছো? এই রেডিয়ামের তেজস্ক্রিয়তায় এই ম্যারি কুরি তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ঠিক আছে, ছোট বাচ্চারা এটা বিকলাঙ্গ পর্যন্ত, বিকলাঙ্গ শিশুরও জন্ম হতে পারে যদি রেডিয়েশন থাকে সেইখানে। আচ্ছা, তারপর দেখো কোনটি উত্তেজক পদার্থ তোমার ইরিটেশন তৈরি করবে, ঠিক আছে, চুলকানি তৈরি করবে প্রচুর পরিমাণে। ধরো যে তোমার স্কিনে লাগলো, মনে হবে যে স্কিনটা জ্বলে যাচ্ছে, আগুনে যেন পুড়ে যাচ্ছে, এরকম মনে হবে। তো জিঙ্ক, জাইলিন, পারঅক্সাইড কিছুই না, লঘু অ্যাসিড। অ্যাসিড ধরো এই যে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড যদি ছুঁড়ে মারে কেউ, একদম পুড়ে যাবে, বুঝছো, গলে যাবে পুরো জায়গাটা। তো লঘু অ্যাসিড জাস্ট উত্তেজনা তৈরি করতে পারে, ইরিটেশন তৈরি করতে পারে। বাট গাঢ় অ্যাসিড যদি ব্যবহার করো, একদম গলে চামড়াটা, মাংসটা গলে একদম নেমে যাবে, বুঝছো, ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? এটা এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা কি একটা রাসায়নিক প্রক্রিয়া। তবে জৈবিক প্রক্রিয়া যদি, আমার মনে হয় না যে এই ধরনের অপশন পরীক্ষায় দিবে। জৈবিক প্রক্রিয়া যদি বলে, সেটাও কিন্তু একটা অ্যান্সার হতে পারে, কারণ জীব দেহের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, ওই ঘটনাগুলোকে আমরা জৈবিক প্রক্রিয়া বলি। বাট যতটা না জৈবিক, তার থেকে বেশি রাসায়নিক। রাসায়নিক আগে, তারপরে জৈবিক, মনে রাখতে হবে। যে কোনো প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া, মানে যে কোনো তোমার বিক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। তারপরে দেখি, কাঠ, কেরোসিনের দহনে কি উৎপন্ন হয়? কাঠ এবং কেরোসিন তোমাদেরকে বুঝতে হবে, এরা হচ্ছে হাইড্রোকার্বন। এরা কি হাইড্রোকার্বন, যেখানে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। মনে রাখবা, এই হাইড্রোকার্বন গুলা জ্বালানি হয়ে থাকে, এরা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এবং যে কোনো পদার্থের যখন আমরা দহন বিক্রিয়া করি অক্সিজেনের উপস্থিতিতে, তাদের অক্সাইড যৌগ তৈরি হয়। এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বনের অক্সাইড হবে এবং হাইড্রোজেনের অক্সাইড তৈরি হবে। তো আমরা দেখি তো কার্বনের অক্সাইড এবং হাইড্রোজেনের অক্সাইড আছে কিনা। ইয়েস, কার্বনের অক্সাইডও আছে, হাইড্রোজেনের অক্সাইড, জলীয় বাষ্প আছে। সেই সাথে প্রচুর পরিমাণে কি তৈরি হবে? তাপ তৈরি হবে। যেহেতু এরা জ্বালানি, জ্বালানির উদ্দেশ্য কি ভাইয়া? প্রচুর পরিমাণে তাপ তৈরি করা। বুঝা গেল? একটু সুন্দর করে দেখে নাও, দেখে নাও সবগুলা। এরপরে দেখো, আমি যতটুকু সময় দিব, ততটুকু সময়ের মধ্যে চাইলে তোমরা বিক্রিয়াগুলা লিখেও ফেলতে পারো, ঠিক আছে। দেখো, মোম এটাও এক ধরনের হাইড্রোকার্বন, মোমটাও কি হাইড্রোকার্বন, মনে রাখতে হবে। মোম হাইড্রোকার্বন এবং জৈব যৌগ, নট কার্বোহাইড্রেট। মনে রাখবা, কার্বোহাইড্রেট খাওয়ার জিনিস। মোম কি খাওয়া যায়? এই মোম খাওয়া যায়? মোম খাওয়া যায় না। তো কার্বোহাইড্রেট হওয়ার জন্য এটাকে হয় অ্যালডোজ অথবা কিটোজ সুগার হইতে হবে, বুঝছো। হয় এর মধ্যে এই তো সিএইচও, এই অ্যালডিহাইড মূলকটা থাকতে হবে, নয়তো এই কিটোন মূলকটা থাকতে হবে। এই মোমের মধ্যে অ্যালডিহাইডও নাই, কিটোনও নেই, জাস্ট হাইড্রোকার্বন, CH2, 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 এরকম কি আছে, বিশাল বড় লিঙ্ক চেইন আছে। সো এটা কার্বোহাইড্রেট হবে না, এটা হবে 1 এবং 3। এটা হবে কি 1 এবং 3। তারপর দেখে মরিচার উপাদান কি। তো মরিচা তৈরি হওয়ার জন্য আমরা জানি আয়রন লাগে, অক্সিজেন লাগে এবং জলীয় বাষ্প লাগে। এই তিনটার সংমিশ্রণেই তৈরি হয় আমাদের মরিচা। এই মরিচার জন্য প্রতি বছর মিলিয়নস অফ ডলার
অপচয় হয় সারা বিশ্বব্যাপী। ঠিক আছে, সুতরাং এই তিনটাই থাকবে, 1 2 3। দেখো আয়রন আছে, অক্সিজেন আছে, পানি আছে বা জলীয় বাষ্প আছে, সবই আছে। ওকে, সর্বপ্রথম এই তো এখানে কিন্তু আরেকটা মজার প্রশ্ন, সর্বপ্রথম স্বর্ণ আহরণ শুরু করে কারা? আমরা জানি সেই 1000 বছর আগে। দেখো সেই পুরাতন যে সপ্তাশ্চর্যের একটা, সেটা এখনো পর্যন্ত টিকে আছে, বিস্ময়কর সেই স্থাপনাগুলা, বিলিয়ন বিলিয়ন টন বড় বড় পাথর একসাথে জড়ো করে এই মেগা স্ট্রাকচারগুলো বানানো হয়েছিল। কেমনে বানানো হয়েছিল এখন আমরা জানি না। তো এগুলোর ভেতরে প্রাচীনকালে রাজা বাচ্চাদের সমাধি স্থাপন করা হইতো এবং তার মধ্যে প্রচুর পরিমাণে মূল্যবান ধাতু পাওয়া যেত। সেই মূল্যবান ধাতুটা কি আমরা সবাই জানি, সেই মূল্যবান ধাতু হচ্ছে গোল্ড। গোল্ড পাওয়া যেত। তারা বিশ্বাস করত যে এই গোল্ড তাদেরকে স্বর্গে তুলে দিবে, বুঝছো, স্বর্গে পাঠিয়ে দিবে এই গোল্ড। তারা স্বর্গে যেও এই গোল্ড ব্যবহার করবে, মানুষের চিন্তা ভাবনা আর কি। তো তোমরা বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি, মিশরীয়দের। মিশরীয়রাই সবার প্রথম স্বর্ণ আহরণ শুরু করে। এই মিশরের ঠিক নিচেই একটা দেশ আছে সুদান, তার ঠিক পশ্চিম পাশে আছে ঘানা। এই দেশগুলাতে ধরো তুমি মাটি খুঁড়লে এখান থেকে স্বর্ণ পাবা। স্বর্ণ কিভাবে? ছোট ছোট স্বর্ণের গুটি পাবা, এগুলা ধুয়ে তোমরা রপ্তানি করে, বুঝছো। তো এই আফ্রিকা ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। তোমরা এখন জানো যে সুদানে একটা গণহত্যা চলছে। সেই গণহত্যাটা কি নিয়ে? এই স্বর্ণ আহরণ করা নিয়ে। এই যে মূল্যবান ধাতুগুলা, এই মূল্যবান সম্পদগুলা কে কার দখলে নিবে, এটা নিয়েই এখন কিন্তু সেই যুদ্ধটা চলছে। ঠিক আছে, যে সম্পদ তাদেরকে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বানায় ফেলতে পারতো, সেই সম্পদ আজকে তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে, জাস্ট কিছু দেশপ্রেমিক মানুষের অভাবে। যাই হোক, সেটা নিয়ে কথা বলা যাবে। প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, এরা মূলত কি? এরা জ্বালানি অবশ্যই, বাট খনি থেকে প্রাপ্ত জ্বালানি। এরা হচ্ছে খনিজ জ্বালানি। ঠিক আছে, খনি হতে জাত যে সমস্ত জ্বালানি, এদেরকে আমরা বলবো খনিজ জ্বালানি। ঠিক আছে, ওকে। এরপরে জৈব পারঅক্সাইডের বৈশিষ্ট্য কি? এটা অস্থিত, নাড়াচাড়া করলেই বিস্ফোরণ ঘটতে পারে। অস্থিত, এটা একদম অস্থির টাইপের, আনস্টেবল। ঠিক আছে, ইংরেজিতে আমরা কি বলবো? আনস্টেবল বলবো, আনস্টেবল। আচ্ছা, তাহলে আমরা অধ্যায় 1 শেষ করলাম। এবার চলো অধ্যায় 2, এবং এই অধ্যায় 2 শেষ করে তোমাদের জন্য একটা চমক থাকবে। আমি চাইবো তোমরা প্রত্যেকে সেই চমকটার জন্য অপেক্ষা করো। শিখো তোমাদেরকে কি কি দিতে পারে, জাস্ট ওইটা তোমরা দেখবা তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তো আমি এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে দিব, কারণ একটু পরিশ্রম না করলে, কষ্ট না করলে আসলে ক্যাশটা মিলবে না। তো এই ক্যাশটা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, চলো আরেকটা অধ্যায় আমরা শেষ করে ফেলি। এইভাবেই জাস্ট গল্প করতে করতে আমরা শেষ করব। পদার্থের অবস্থা, অধ্যায় 2, সহজ একটা চ্যাপ্টার। কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি? বাচ্চারে, সলিডের আকর্ষণ সব থেকে বেশি, তাই না? তারা এত আকর্ষণের মধ্যে থাকে যে একদম সলিড হয়ে যায় একসাথে সব যুক্ত হয়ে। তারপরে লিকুইড, তারপরে হচ্ছে গিয়ে কি? গ্যাস, তাই না? তাহলে সলিড কি আছে? চুনা পাথর আছে। চুনা পাথর হচ্ছে সলিড, যার আন্তঃআণবিক আকর্ষণ যেটাকে আমরা বলি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন সব থেকে বেশি। তারপরে দেখো কোনটি তরলে পরিণত করা সম্ভব? যেমন ধরো জলীয় বাষ্প, ঠান্ডা করলে তরল হয়ে যাবে, আরো ঠান্ডা করলে সলিড হয়ে যাবে। কিন্তু ভাইয়া ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা কর্পূর বা নিশাদল বা আয়োডিন, এদের গ্যাসকে তুমি ঠান্ডা করে একবারে সলিড হয়ে যাবে, এটা লিকুইড হবে না। তো স্বাভাবিকভাবে খুব সহজে এদেরকে তরল করা যায় না। এদেরকে তরল করার জন্য উপর থেকে প্রেসার বাড়াইতে হয়, তো ওইটা আবার হিউজ একটা ঝামেলা। ঠিক আছে, তাহলে আমরা দেখি ন্যাফথালিন, আয়োডিন, কর্পূর সবগুলো আছে উদ্বায়ী পদার্থ। এই অ্যামোনিয়াটাকে তাপমাত্রা কমাই দিলে সে লিকুইড হয়ে যাবে। লিকুইড অ্যামোনিয়াতে ইজিলি কনভার্ট করা যায়, যেহেতু তার মধ্যে পোলারিটি আছে। যাদের মধ্যে পোলারিটি বেশি তাদেরকে তরলে সহজে কনভার্ট করা যায়। যেমন দেখো বাচ্চা, পানির মধ্যে অনেক পোলারিটি আছে, তাই না? পানি একটা পোলার যৌগ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো এই পজিটিভ নেগেটিভের আকর্ষণ এরা খুব তাড়াতাড়ি কাছে চলে আসতে পারে। কিন্তু তুমি ভাইয়া খুব সহজেই হিলিয়ামকে বা হাইড্রোজেন গ্যাসকে তরল করতে পারবা না। তরল করার জন্য জানটা বেরিয়ে যাবে, তাপমাত্রা কমাইতে 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 -260, ধরো -265 ওমন তাপমাত্রায় যে এরা তরল হয়, কারণ এদের মধ্যে পোলারিটি নাই। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত কিন্তু আমরা ক্লাসে আলোচনা করি, তাই না? একদম মলিকিউলার লেভেলে আমরা ব্যাখ্যা করি যে কেন ঘটনাগুলো ঘটে।
ওকে, তাহলে চলো একটু সামনের দিকে আগে। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তোমরা জানো নিশাদল। তুতে কপার সালফেট 5 অনু পানি, একদম সলিড সাবস্টেন্স, সলিড, তাই না? খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, সলিড, তাপ দিলে গলে যাবে কিন্তু বাষ্প হবে না সহজে। এটাকে বাষ্প বানানোর জন্য প্রায় 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়। জানো কি বাচ্চারা তোমরা? 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয় এই খাদ্য লবণকে বাষ্প বানানোর জন্য। মানে ওই তাপমাত্রায় ধরো আশেপাশে সব বাষ্প হয়ে যাবে। মানে তুমি চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইডকে বাষ্প বানাইতে যে আমরা পুরো ঘরটাকে বাষ্প বানাই ফেলছি। নিজেও বাষ্প হয়ে যাবো। আল্লাহ আল্লাহ বাঁচাক। তো সোডিয়াম, তোমাদেরকে আল্লাহ বাঁচাক সবাইকে। সোডা অ্যাশ, সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট, সোডা অ্যাশ, এগুলো সব সলিড, একদম কঠিন সলিড। আচ্ছা, নিশাদলকে তাপ দিলে বাষ্প হয়ে যাবে, এটাই ঊর্ধ্বপাতিত পদার্থ, সাবলিমেটিং সাবস্টেন্স। 4টি গ্যাস জারে যথাক্রমে মিথেন, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা আছে। ঢাকনা খুলে দিলে কোন জারটি সব থেকে আগে শূন্য হবে? তো আমরা তো গ্রাহামের ব্যাপন সূত্র পড়েছি, তাই না? গ্রাহামের ব্যাপন সূত্র, সেই গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী আমরা জানি ব্যাপন হার, গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা প্রত্যেকে জানি যে ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু 1/√ওভার তার আণবিক ভর, মলিকিউলার মাস। আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম সে তত দ্রুত এই জার থেকে বের হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি CH4 এটার কত? কার্বন 12 আর 4 16, আণবিক ভর 16। নাইট্রোজেনের 7 গুণে 14, দেখো, আর হচ্ছে 1 15, নাইট্রোজেনের 15 মানে 14ই আসলে, বুঝছো? 14 আমরা ধরি, এটার একটা আইসোটোপ আছে 15, যাই হোক। তো 14 আর 3 17। কার্বন ডাই অক্সাইড 44, আণবিক ভর মুখস্থ করে ফেলবা, নাইট্রোজেন 28। তাহলে বলো দেখি আণবিক ভর সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে মিথেনের। সুতরাং এটাই সবার আগে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপন হার যার বেশি সে তত দ্রুত ছড়ায় পড়ে। দেখো, একটা পাতলা মানুষ খুব দ্রুত দৌড়াইতে পারে, তাই না? সে খুব দ্রুত দৌড়ায় কিন্তু রাস্তা পার করে ফেলবে। তাহলে আমরা বুঝলাম এটা। সামনে আগাই, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? আবারও সেম কথা, ইথিন, ইথিন CH2 ডাবল বন্ড CH2, তারপর আছে ইথেন CH3 ডাবল বন্ড CH3। বুঝতেই পারছো হাইড্রোজেন দুইটা বেড়ে গেছে, ভর বেড়ে গেছে, এটা হবেই না। প্রোপিনে তো কার্বন আছে তিনটা করে, সুতরাং এদের ভর তো ভাই আরো বেশি। সুতরাং যার ভর কম সেই সবার আগে ব্যাপিত হবে, সেই সবার আগে চারপাশে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা দেখি বায়ুপূর্ণ ফুটবলের ভেতরে গ্যাসের চাপ সৃষ্টির জন্য কোনটা দায়ী? আসলে গ্যাসের চাপ সৃষ্টি করার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে এই ধরো ফুটবলের দেয়ালটা, ঠিক আছে, একদম মাইক্রোস্কোপিক লেভেলে আমরা দেখাচ্ছি। ওই গ্যাসের কণাগুলো প্রতি মুহূর্তে এসে এখানে অ্যাটাক করে, প্রতি মুহূর্তে এসে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার উল্টা পথে ফিরে যায়, বুঝছো? তাহলে আমরা তো ছোটবেলায় পড়ছি, ফিজিক্সে তোমরা পড়ছো যে প্রযুক্ত বল সমান হইল ভরবেগের পরিবর্তনের হারের সমান, তাই না? ভরবেগের পরিবর্তনের হার, যে ভরবেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, অর্থাৎ একটা স্পেসিফিক সময়ে কতটুকু ভাইয়া ভরবেগের পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আমরা বল পরিমাপ করতে পারি। তো এই বল পরিমাপ করলে আমরা তখন চাপ, চাপ পরিমাপ করতে পারবো। তো চাপ সমান কি? বল অর্থাৎ ফোর্স বাই ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল, ফোর্স বাই ক্ষেত্রফল। সুতরাং এই চাপ তৈরি হওয়ার জন্য বল প্রয়োগ করা অবশ্যম্ভাবী, অবশ্যই হইতেই হবে। ঠিক আছে, তো বল প্রয়োগ করার জন্য কি করতে হবে? ধরো তুমি দেয়ালে একটা মার্বেল ছুঁড়ে মারছো, মার্বেলটা দেয়ালে ধাক্কা দিবে না, বল প্রয়োগ করবে না, ওটাই আসলে প্রেসার। তাহলে দেখো, দেয়ালে গ্যাসের কণাসমূহের ধাক্কা থেকেই মেইনলি এই চাপের উদ্ভব হয়। ঠিক আছে, তো আয়তন, আয়তন কি? অণুগুলো আকারে বড় না রে ভাই, অণুগুলোর আকারে তো বড় হয় না, অণুগুলো অনেক ছোট ছোট। গ্যাসের ঘনত্ব, এগুলা হাবিজাবি কথাবার্তা, মানে হচ্ছে অপশন। যাই হোক, আমি এইভাবেই কথা বলি। তো দেয়ালে গ্যাসের কণাসমূহ যে ধাক্কা খেয়ে থাকে, ধাক্কার জন্য একটা ফোর্সের উদ্ভব হয়, ওই ফোর্স থেকেই মেইনলি চাপের সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। নিচের কোনটি নিঃসরণ হার সব থেকে বেশি? ভাই আরে, যার ব্যাপন হার বেশি তার নিঃসরণ হারও বেশি, যার ব্যাপন হার বেশি তার নিঃসরণ হারও বেশি। যার ভর কম, যার ভর কম তার ব্যাপন হার বেশি বা নিঃসরণ হার বেশি। তাহলে দেখো, অক্সিজেন, অক্সিজেনের ভর অনেক বেশি। তো এটা হচ্ছে 64, 32 আর 32 64 এটার ভর। দেখো, দেখি আমি বলতে পারি কিন্তু, তোমাদেরকেও বলতে হবে, এইভাবে হিসেব করা শিখতে হবে।
তো নাইট্রোজেন হচ্ছে 14, আর এখানে 32। 14 আর 32 কত? 46। সালফারের কত? 32, আর দুইটা হচ্ছে 34। কার্বনের কত? 12। 12 দুগুণে 24। 24 আর 6 30। যার আণবিক ভর কম সেই সব থেকে দ্রুত ছড়ায় যেতে পারবে, তাই না? ব্যাপন হার সব থেকে বেশি হবে। ক্লিয়ার সবাই? জানায় দাও সবাই। তরল পদার্থ, আমি কিন্তু তোমাদের কথাগুলা পড়বো, বুঝছো? দেখি আমার ছোট্ট দাদুগুলা, আমার এই মিষ্টি ছোট ছেলেপেলেগুলা কি বলে, আমি তোমাদের কথাগুলো শুনবো। তো দেখো, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? অনেকগুলা কারণেই হতে পারে। তরল কখন গ্যাসে রূপান্তরিত হবে? যখন আমরা তাপমাত্রা বাড়াই দিব, অথবা ভাইয়া চাপ কমাই দিব। চাপ যখন কমাই দিব, তরলের উপরে বাতাসের চাপ কমে গেলে তরলগুলা খুব ইজিলি বাষ্পীভূত হয়ে যেতে পারবে, বুঝছো? কারণ উপর থেকে তো বাধা দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা, তার মানে স্ফুটনাঙ্কে পৌঁছালে, হ্যাঁ ঠিক আছে, স্ফুটনাঙ্কে পৌঁছালে, তাপ প্রয়োগ করলে, চাপ বাড়ালে, অ্যাকচুয়ালি তাপমাত্রা বাড়ালে, বুঝছো? গ্যাসীয় পদার্থে কখন রূপান্তরিত হবে? তাপমাত্রা বাড়ায় যখন আমরা স্ফুটনাঙ্কে পৌঁছায় ফেলবো। স্ফুটনাঙ্কে নিলেই এটা বাষ্পে বা হচ্ছে গ্যাসে রূপান্তরিত হওয়া শুরু হবে। ঠিক আছে, চলো তারপরে সামনে আগাই। স্ফুটন তাপমাত্রায় কি ঘটে? স্ফুটন তাপমাত্রায় স্ফুটন ঘটে, তাই তো হবে, তাই না? তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায়, অবভিয়াসলি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা নির্দিষ্ট থাকে? অবশ্যই না। ও, ঘটনা এখানে একটু ভিন্নতা আছে। অর্থাৎ আমরা দেখো স্ফুটন তাপমাত্রায় পৌঁছে গেছি, ধরো এখানে ছিল -10 ডিগ্রি, পানির জন্য চিন্তা করতেছি 10 ডিগ্রি, এখানে ধরো 100 ডিগ্রি, এটাই হচ্ছে স্ফুটন তাপমাত্রা। তো যখনই গলন বা স্ফুটন তাপমাত্রায় কেউ পৌঁছায় তখন কিছু সময় ধরে সে অপেক্ষা করে, তাই না? তার আন্তঃআণবিক বন্ধনগুলোকে সেপারেট করার জন্য এখানে তোমার কি হয়? সুপ্ত তাপ শোষণ করতে থাকে। তো সুপ্ত তাপ শোষণ করা শেষ হয়ে গেলে সে আবারও তাপমাত্রা বাড়াতে থাকবে। আবার স্ফুটন তাপমাত্রায় পৌঁছালে তরলের মধ্যকার বন্ধনগুলা ভাঙার জন্য আবারও সে সুপ্ত তাপ শোষণ করবে, করে 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 আবার তাপমাত্রা বাড়াতে শুরু করবে। ঠিক আছে, তো তাপমাত্রা নির্দিষ্ট থাকে এবং চাপ স্থির থাকে। অবশ্যই স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক এর জন্য তাপমাত্রাকে আমাদের সুনির্দিষ্ট রেখেই কাজ করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু পি স্থির, চাপ স্থির রাখলেই এই তাপমাত্রাগুলা 0 এবং 100-তে থাকবে। তা না হলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তো তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি, অবভিয়াসলি তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে না, বাকি দুইটা বৃদ্ধি পাবে, বাকি দুইটা হবে। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি পায় না, কিছু সময়ের জন্য হলেও এই তাপমাত্রা পরিবর্তনটা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। ভ্যান ডার ওয়ালস বল রয়েছে কোন অণুসমূহের মধ্যে? এটার মধ্যে আছে আয়নিক, ধাতু আর অধাতু, প্লাস মাইনাসের মধ্যে আয়নিক থাকে। এখানেও আয়নিক, এইখানে এইখানে এখানে এখানেও দেখো আয়নিক, তাই না? +2 -2 আয়নিক। বাট এই জায়গাটার মধ্যে তুমি চিন্তা করবা, এই যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আছে, গ্যাসীয় অণুগুলোর মধ্যে মেইনলি ভ্যান ডার ওয়ালস বলটা প্রবল ভাবে কাজ করে। ঠিক আছে, প্রবল ভাবে মানে হচ্ছে প্রকট ভাবে, যখন যার কিচ্ছু থাকবে না, তার একমাত্র খোদাতালা আছে। যে গ্যাসগুলার, যেমন হাইড্রোজেন হিলিয়ামের কথা বললাম, আরে ভাই অণু হিসেবে আমি ধরে নিচ্ছি এটা একটা হাইড্রোজেন অণু, এই অণুর মধ্যে কোনো চার্জ নাই, এর বেশি মানে কিচ্ছু নাই, তাই না? এই যে আয়নিক বা সমযোজী সন্নিবেশ, এই একটা অণু হিসেবে এই অণু বা এই অণু, এই অণুগুলোর মধ্যে তো এরকম আয়নিক সমযোজী সন্নিবেশ কোনো বন্ধনই নাই, তাহলে তার মধ্যে কি আছে? যার কিচ্ছু নেই, তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। তো গ্যাসীয় অণুগুলোর মধ্যে আমরা দেখতে পাই যেহেতু অন্য কোনো আকর্ষণ বল নাই, তার জন্য একমাত্র এটাই আছে, সেই জন্য আমরা বলি যে এটা প্রকট ভাবে কাজ করে তখন। ঠিক আছে, মানে পটাশিয়াম ক্লোরাইড, ভাই ওটার মধ্যে ভ্যান ডার ওয়ালস আছে, কিন্তু এই ভ্যান ডার ওয়ালসকে কেউ ধর্তব্যে আনবে না, কেউ কাউন্ট করবে না, সহজ বাংলা কথায় কেউ গুনাই ধরবে না, কারণ এখানে প্লাস মাইনাসের আকর্ষণটাই প্রবল। ঠিক আছে, সেই জন্য আমরা ওইখানে ভ্যান ডার ওয়ালসটাকে স্বীকার করি না, বাট স্বীকার করি কোথায়? যে এখানে প্রবল ভাবে কাজ করবে, অর্থাৎ গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কথা বলবো। মনে থাকবে? এরকম ভাবে কিন্তু বুঝে শুনে অ্যান্সার করবা পরীক্ষায়। কোনটির আন্তঃআণবিক শক্তি অধিক? যার ভর বেশি, যেটা সলিড, তার আন্তঃআণবিক শক্তি বেশি থাকবে, যার মধ্যে আবার পোলারিটি আছে। খেয়াল করে দেখো, এই চিনি একদম সলিড হয়ে গেছে, এই চিনির যে মলিকিউল গুলো আছে, ওই চিনির মলিকিউল গুলো একসাথে, মানে সুক্রোজ অণুগুলো একসাথে
যুক্ত হয়ে একটা সলিড ক্রিস্টাল তৈরি করে ফেলে। সুতরাং সলিডগুলোর আন্তঃআণবিক শক্তি বেশি থাকবে, তোমরা জানো, তাই না? আর হিলিয়ামের সব থেকে কম থাকবে, এটা একটা গ্যাস, বেচারা একলাই একটা গ্যাস। ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়? বুঝতেই পারছো, সুগন্ধটা চারপাশে যখন ছড়ায় পড়ে এটাকে আমরা বলি ব্যাপন প্রক্রিয়া, তাই না? ফুলের সুগন্ধ কোন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে? ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? আবারও সেম কথা চলে আসলো, ইথিন গ্যাসটির ব্যাপন হার বেশি, কারণ ভাইয়া তার আণবিক ভর কম, তাই না? অলরেডি আমরা আলোচনা করছি না? আমরা আলোচনা করছি কোনটির ব্যাপন সময় বেশি। ভাইয়া রে, সময় বেশি লাগতেছে, আমি গ্যাসটাকে স্প্রে করছি, চারপাশে ছড়াচ্ছে না, দ্যাট মিনস তার ব্যাপন হার কম। কারণ কি ভাই, সে একটা মোটা মানুষ, তার ভর অনেক বেশি, সে নড়তে চড়তে পারে না। দেখি তো কার ভর বেশি? কার্বন যার 4, তারই তো ভর বেশি হবে। বিউটেন, তার ক্ষেত্রে ব্যাপন হতে বেশি সময় লাগবে। বুঝতে পারছো? এই প্রশ্নটা কিন্তু একটু ঘোরায় দিচ্ছে যে সময় বেশি লাগবে কোন ক্ষেত্রে? যার ব্যাপন হার কম তার ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে। ঠিক আছে, ব্যাপন হার সমান আয়তন বাই সময়। তো সময়, আয়তনকে সময় দিয়ে ভাগ করলে আমরা ব্যাপন হার পাই। সময় বেশি লাগা মানে ব্যাপন হার কম হয়ে যাওয়া। ওকে, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ঠিক আছে, ব্যাপন একটা কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বাট নিঃসরণের কথা চিন্তা করো, চাপ দিতে হবে, এটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে না, চাপ দিলে তারপর হবে। পরিস্রাবণ প্রক্রিয়া, উপর থেকে ঢালতে হবে, এনার্জি দিতে হবে, তাই না? আর ব্রাউনিয়ান মোশন এটা একটু অন্য কিছু, ওটার মধ্যে তোমার ধরো যে অণুপরমাণুগুলো সংঘর্ষ হইলে তখন একটা ব্রাউনিয়ান মুভমেন্ট দেখা যায়, বাট এই ধরনের কোনো অপশন পরীক্ষায় থাকবে না, এতটুকু শিওর থাকতে পারো। আচ্ছা, সিএনজিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যে গ্যাসটাকে আমরা কম্প্রেস করে একদম চাপ দিয়ে তরল বানায় রাখছি, ওই সিএনজিতে কোন গ্যাসটা বেশি থাকে? বুঝছো? এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা ওইখানে তোমার মিথেন গ্যাসটাকে আমরা চাই বেশি পরিমাণে ইউজ করতে। ঠিক আছে, মিথেন যদি বেশি থাকে তাইলে সেখানে কি হবে? খুব সহজেই তোমার দহন হবে। ভাইয়ারে, যত বেশি দহন হবে, যত বেশি দহন হবে বা তত ইজিলি আমরা তাপ শক্তি বের করে আনতে পারবো। ঠিক আছে, যেমন ধরো তুমি বাসা বাড়িতে এমন একটা গ্যাস ব্যবহার করতেছো যেই গ্যাস খুব সহজে দহন হয় না, তুমি আগুন দিচ্ছ, এটা জ্বলে না। যদি ভাইয়া না জ্বলে, যদি না জ্বলে তাইলে কি এখান থেকে আমরা কোনো তাপ শক্তি পাবো? পাবো না তো, তাই না? সো যে জিনিসটা খুব সহজে জ্বলে ওই জিনিসটাকে আমরা বেশি ব্যবহার করতে চাইবো। ঠিক আছে, তো এই মিথেন গ্যাসটাকেই সব থেকে বেশি ব্যবহার করতে চায় সিএনজিতে, মনে থাকবে। আবার বাসা বাড়িতে যে সমস্ত আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তার মধ্যে কিন্তু আবার বিউটেন গ্যাসের পরিমাণটা একটু বেশি থাকে, মনে রাখবা। আর মিথেন যদি বেশি থাকে সেটার দাম বেড়ে যাবে। যে গ্যাসে মিথেন বেশি থাকবে সেই গ্যাসের দাম বেশি থাকবে, কারণ এটা খুব সহজে জ্বলে, বুঝছো, অনেক সহজে তাপ পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, ভর এবং ঘনত্ব কম হলে, ভর এবং ঘনত্ব কম হলে ব্যাপন এবং নিঃসরণের হার কি হবে? পেয়ে তো গেছে অলরেডি। ভর যদি কম হয়, ঘনত্ব যদি কম হয়, তাহলে ব্যাপন হার বৃদ্ধি পাবে, সে খুব তাড়াতাড়ি ব্যাপিত হতে পারবে, তাই না? দেখো, মোম কি এক ধরনের কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ, অবশ্যই এটা একটা জৈব যৌগ এবং এটা একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, ওই চ্যাপ্টারে কিন্তু এই কথাগুলো আছে, কারণ মোমের দহন এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া, ওইখানে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুই ধরনের পরিবর্তন দেখা যায়। আছে না এই অপশনটা? আছে, ওই টপিকটাও আছে। সুতরাং এই চ্যাপ্টারেও কিন্তু মোমের কিছু বিষয় আশয় চলে আসবে বা আসতে পারে। ওকে, এইবার তাহলে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যেটা বলছিলাম তোমাদের জন্য বিশেষ কিছু একটা কি বলা যায়, সারপ্রাইজ আছে। দেখো, তোমরা তো ইউটিউবে এই ক্লাসটা করছো, তাই না? এই যে এই ইউটিউবে ক্লাসটা করতে যে সামনে থেকে একটা নোটিফিকেশন আসলো, তোমার ওই দিকে নজরটা চলে গেল, হঠাৎ করেই ধরো নিচে একটা সাজেশন আসছে, খুব দারুণ একটা ভিডিও, ধরো যে মুভি রিক্যাপ আসে না, যে হ্যারি পটার মুভির রিক্যাপ, 20 মিনিটে হ্যারি পটার মুভি পুরোটাকে এক্সপ্লেইন করে দিয়ে দিবে, এরকম একটা সাজেশন দেখা যাচ্ছে। তো তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। ফেসবুক, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাপ বানানোই হয়েছে তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য, বুঝছো?
তো এই ডিস্ট্রাকশন ফ্রি পড়াশোনা করার জন্য, এই যে যাদের ক্লাস করার জন্য তুমি এখানে আসছো বা আসবা, তাদেরকে যদি এমন একটা জায়গায় পাওয়া যায়, একটা স্কুলে পাওয়া যায়, যে স্কুলটা জাস্ট তোমার জন্য ডেডিকেটেড, তোমার যা লাগবে সবকিছু এখানে থাকবে, তুমি ঘরে বসে তোমার স্কুলের মতো সবগুলা ম্যাটেরিয়ালস পেয়ে যাবা, তাহলে কেমন হয়? চলো সেই স্কুলে তোমাদেরকে আমি একটু ঘোরায় নিয়ে আসি, ঠিক আছে? চলো আমাদের ট্যুর শুরু হোক। শিখো অ্যাপের বিস্তৃত ভুবনে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, একটা অ্যাপ কিভাবে পুরো একটা স্কুলের, একটা বিদ্যালয়ের বিকল্প হতে পারে। তুমি ক্লাস 9-এ, তাই না? তো তুমি ক্লাস 9 দিয়ে লগ ইন করো তোমার অ্যাপে, তোমার নাম্বার দাও, তোমার পিন দাও, দিয়ে তুমি সিলেক্ট করতে পারছো যে তুমি কোন ক্লাসে আছো, তাই না? তো এইভাবে সিলেক্ট করা যায়, ক্লাস 9, ক্লাস 10। তো তুমি এইভাবে করে অ্যাপে ঢুকলা। ঢুকার পর খেয়াল করো যে তোমার এখন কি কি ক্লাস আছে, বা এক সপ্তাহ পরে কি ক্লাস থাকবে, আগে কি কি ক্লাস হয়ে গেছে, এই সবগুলো তুমি এই রুটিনের মধ্যে দেখতে পারবা। দেখো কি সুন্দর একটা উপরে রুটিন দিয়ে দিছে, তারিখ এবং বার সহকারে। দেখো আজকে মঙ্গলবার, আজকে কি কি ছিল, অ্যানিমেটেড লেসন দেখো, দেখতে পারবা। তারপরে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স, এটার অ্যানিমেটেড ভিডিও আছে বেশি। আজকে কোনো ক্লাস আছে কিনা দেখি, নিচের নিচের দিকে যাবা, নিচের দিকে যেয়ে দেখো আজকে কোনো ক্লাস ছিল না, বাট আজকের কিছু অ্যানিমেটেড লেসন তোমাকে দেওয়া আছে। আমি দেখি আগামীকাল কোনো ক্লাস আছে কিনা, লাইভ ক্লাস। দেখা যাচ্ছে আগামীকাল কোনো লাইভ ক্লাস নাই। তাহলে আমরা দেখি আগে কোনো লাইভ ক্লাস ছিল কিনা। হ্যাঁ, আগে লাইভ ক্লাস ছিল, যে মমতাদি প্লাস রানার, এই দুইটার উপরে একটা লেকচার ক্লাস ছিল। ইংলিশে ছিল চেঞ্জিং সেন্টেন্স, 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস। তারপরে আমি আরেকটু সামনে আগাইলে তোমরা জাস্ট এইভাবে বুঝবা যে কোন দিন কি কি ক্লাস ছিল, সেটা তোমরা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে আমি ক্লাস রুটিনের বিষয়টাতে আর খুব বেশি সময় নিলাম না। তুমি চাইলে এখানে ক্লিক করো, ক্লিক করলে তুমি রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবা। তারপর যে নোটের উপরে ক্লাস হয়েছে ওই নোটটা তুমি পেয়ে যাবা, তোমার নিজের নোট আছে, অ্যাপের মধ্যে নোট আছে, এভরিথিং, ঠিক আছে? তারপরে দেখি, তারপর আমরা একটু সামনের দিকে আগাই। এই তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কুইজ। তুমি যত ইচ্ছা কুইজ এর মাধ্যমে নিজেকে কিন্তু যাচাই করে নিতে পারো, নিজেকে আরেকবার প্রমাণ করতে পারো বার্ষিক পরীক্ষার জন্য বা তোমার ফাইনাল পরীক্ষার জন্য। এইখানে তুমি অবারিত কুইজ দিতে পারবা। স্টোরিজ আছে তোমাদের প্রিয় শিক্ষকদের দৈনন্দিন জীবন, তাদের লাইফস্টাইল, তাদের শখ, তারপর তোমাদেরকে নিয়ে তাদের ভাবনা, এই সব কিছু নিয়ে কিছু স্টোরি এখানে দেওয়া আছে, তুমি ঢুকে ওনাদের কথা শুনতে পারো, ঠিক আছে? তাহলে আমরা যদি আরেকটু নিচে যাই, তোমার প্রোগ্রাম হচ্ছে ক্লাস 9 এসএসসি 27 বিজ্ঞান, তাই না? চূড়ান্ত প্রস্তুতি শেখা চালিয়ে যাও। তুমি ভর্তি হয়েছো কিনা এখান থেকে দেখতে পারবা, যে আমি এখানে ভর্তি হয়েছি, শেখা চালিয়ে যাও, এটাতে আমি ঢুকতে পারবো, ঠিক আছে? আমি যদি সব থেকে ইন্টারেস্টিং ফিচারটা তোমাদেরকে দেখাই, এখানে খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তুমি পদার্থবিজ্ঞান চুজ করতে পারো, তুমি বাংলা প্রথম চুজ করতে পারো, বাংলা দ্বিতীয় চুজ করতে পারো। ধরো তোমার মনে হচ্ছে এখন তুমি রসায়নের একটা চ্যাপ্টারের ক্লাস করবা, ঠিক আছে? তাইলে তুমি রসায়নের কিছু ইম্পর্টেন্ট টপিকের ক্লাস তুমি এইখানে পাবা, ঠিক আছে? তুমি রুটিনে গেলে তোমার সিলেবাসের তোমার যে কোর্সের সবকিছু পাবা, আর ইম্পর্টেন্ট কিছু ক্লাস তুমি এখানে পেয়ে যাবা তোমার প্রিয় মেন্টরদের থেকে, ঠিক আছে? যেমন আমার, শাওন ভাইয়ের, তারপর হচ্ছে শিশিরের এখানে ক্লাস আছে, এই বিষয়টা। এরপরে দেখো, তুমি ধরো যে এই যে প্র্যাকটিস কুইজ, আনলিমিটেড কুইজ। ধরে নাও তুমি কিসের উপরে কুইজ দিবা, তুমি পড়ছো একটা চ্যাপ্টার, তুমি চাচ্ছ এখন এটার উপরে তুমি একটা কুইজ দিবা। দেখো আজকে এই ক্লাসটাই আমরা পদার্থের গঠন, আচ্ছা এখানে ক্লিক করতে হবে, পদার্থের গঠন, তুমি চাইলে সকল অধ্যায় চুজ করতে পারো। পদার্থের গঠন, পর্যায় সারণী, পদার্থের অবস্থা, আমাদের জীবনের রসায়ন, এই ক্লাসগুলা না, আমাদের জীবনের রসায়ন তো আরো পরে। এই যে রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক গণনা, তারপর হচ্ছে রসায়নের ধারণা, এই চ্যাপ্টারগুলো তুমি আজকে পড়ছো বা আমি পড়াইছি, তো এই চ্যাপ্টারগুলো তুমি চুজ করো, ক্লিক করো। অথবা তুমি চাইলে একটা চ্যাপ্টারের উপরেও প্রিপারেশন নিতে পারো। তো এই চ্যাপ্টারগুলো ক্লিক করলা, ক্লিক করার পরে এগিয়ে যাও। এখন তুমি কুইজ দিবা, কতগুলা কুইজ দিবা? তুমি চাইলে 10টা চুজ করতে পারো, 20টা চুজ করতে পারো। তোমার ধৈর্য কম, তুমি 10টা করে পরীক্ষা দাও, বা তুমি চাইলে 20টাও দিতে পারো। তাহলে আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? আমরা 10টা কুইজ দিব, আমাদের জন্য সময় আছে 10 মিনিট। এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন বাছাই করা হবে, ঠিক আছে? কুইজ তুমি শুরু করো। শুরু করলে খুবই সুন্দর। দেখো, প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তো আমরা জানি হাইড্রোজেন অবস্থায় সে যখন থাকে, তোমাদেরকে আমরা পড়াইছি, মলিকুলার অবস্থায় তার আণবিক ভর 2 গ্রাম।
তাহলে এসটিপিতে তার 22.4 লিটার হবে, তাই না? তুমি এটা জেনে গেছো, তুমি এটা অ্যান্সার করছো, এগিয়ে যাও সামনে। এইভাবে তুমি প্রত্যেকটা অ্যান্সার করতে থাকো। অসংখ্য প্রশ্ন, সুন্দর সুন্দর প্রশ্ন আসবে। আচ্ছা ধরো যে আমি এটা পারি না, সামনের দিকে এগিয়ে গেলাম, এতে আগেইতেই থাকি, একটাও পারি না আমি। ধরো ধরো দেখতে দেখতে 10 নাম্বার প্রশ্নটা যে আমি পারলাম। দেখি 10 নাম্বার প্রশ্নটা, কৌণিক ভরবেগের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে কোন ইলেকট্রনের বেগ কত হবে? ধরে নিই যে পরমাণুটা হাইড্রোজেন। ঠিক আছে, mvr সমান nh/2 পাই, ক্যালকুলেটরে চেপে অ্যান্সার করে ফেলো। এবার তুমি সামনের দিকে আগাও। ঠিক আছে, সাবমিট করো। হ্যাঁ, সাবমিট করবো এটা। এবার দেখো 10টার মধ্যে জাস্ট একটা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছি, এবং তোমাকে কিন্তু ডিসকারেজ করে নাই। তোমার প্রতিভা এখনো ঘুমন্ত আছে, আর একটু প্র্যাকটিস করো, তোমার প্রতিভা জেগে উঠবে। ঠিক আছে, তুমি চাইলে আরেকবার ট্রাই করতে পারো, বুঝছো? তুমি চাইলে আরেকবার ট্রাই করো, তুমি ট্রাই করতে পারো। তো ঠিক এইভাবে তোমার যত ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি ততবার নিজেকে যাচাই করতে পারবা। সেই সাথে তুমি কিন্তু সেখানে অ্যান্সার শিট পেয়ে যাবা, প্রশ্নের ব্যাখ্যা সহকারে পাবা। ঠিক আছে, আমি যদি একটু ক্লিক করি, সবগুলা প্রশ্ন এখানে দেখো, বর্তমান অবস্থা তুমি পূরণ করলা কিনা, যাই হোক, মানে ওভারঅল স্ট্যাটাসটা তুমি যখন নিজেরাই, এই যুগের ছেলে, তোমরা সবকিছু খুঁজে বের করতে পারবা। যখন সবকিছু দেখবা, তুমি বুঝে যাবা কিভাবে এটা ইউজ করতে হবে। তোমাকে তো ফেসবুক চালানো কেউ শেখায় নাই, শিখেছে কেউ? তুমি নিজে নিজেই শিখছো। তো এইভাবে তুমি এই অ্যাপটা একটু এক্সপ্লোর করো, এক্সপ্লোর করে দেখো যে কত কিছু আছে। একটা ফুল প্যাকেজ একটা অ্যাপের মধ্যে, উইদাউট এনি ডিস্ট্রাকশন। যতটুকু ডিস্ট্রাকশন পাবে সেটা হচ্ছে সবই পড়া। ঠিক আছে, তুমি জাস্ট নোটিফিকেশনটা অফ করে পড়া শুরু করে দাও, সারাদিন পড়ো, পড়ার কোনো শেষ নাই। এই সারা দেশের সব থেকে সেরা মেন্টরদের ক্লাস তুমি সারাদিন করো, শেষ হবে না। শিখতে থাকো, তুমি সবার থেকে আগায় যাবা। দিস ইজ অল অ্যাবাউট শিখো অ্যাপ। ঠিক আছে, তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল, এই একবার হলেও তোমরা ঘুরে দেখো। ঠিক আছে, 3 দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবা। 3 দিনের ফ্রি ট্রায়ালের পরিপূর্ণ ব্যবহার করো, যত ধরনের জিনিসপত্র আছে সব তুমি ইউটিলাইজ করো, তারপরে ডিসিশন নাও তুমি কি করবা। ঠিক আছে, ক্লাসরুমে দেখা হবে। আল্লাহ হাফেজ। তাহলে বাচ্চারা, কেমন দেখলে? তোমার সবকিছু এই একটা জায়গায় তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে এই দিনের বেলায়, এই গরমে, এই শীতে, এত রাস্তাঘাট পেরিয়ে, তোমার ওই যানজটের মধ্যে তোমাকে আর চলাচল করতে হবে না। তুমি স্কুলে যাও, তুমি বাসায় আসো, তুমি সবকিছু পেয়ে যাও। তুমি তোমার রেকর্ডেড ক্লাস পেয়ে যাও, তুমি লাইভ ক্লাস পাচ্ছ, সেখানে তোমার ক্লাস নোটটা পেয়ে যাচ্ছ, নিয়মিত আনলিমিটেড পরীক্ষা দেওয়ার মতো তুমি অপশন পাচ্ছ। তো অনেক কিছু। আর সর্বোপরি এই দেশের সব থেকে মেধাবী কিছু মানুষকে একটা জায়গায় তুমি পেয়ে যাচ্ছ। কখনো আমরা কল্পনাও করতে পারতাম না যে এই মানুষগুলাকে আমরা একটা জায়গায় পাবো। তো এখন আসলে বিজ্ঞানের বদলতে, টেকনোলজির বদলতে সবকিছু সম্ভব হচ্ছে। তো তার প্রতীক্ষায় রইলাম, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। তো এখন চলো আমরা অধ্যায় 3-এ যাই, পদার্থের গঠন। রূপার প্রতীক কোনটি? আর্জেন্টাম। এই আর্জেন্টিনাতে অনেক পরিমাণে আর্জেন্টাম পাওয়া যেত, তাই না? সেই জন্য একটা দেশের নাম হয়ে গেছিল আর্জেন্টাম। স্প্যানিশরা কিন্তু এই কাজটা, এই নামটা দিয়েছিল। আচ্ছা, আর্জেন্টাম এজি নিচের কোন পরমাণুটার প্রতীক? আমরা জানি কোন একটা পরমাণুর বা মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন প্লাম্বাম বা লেড পিবি, পটাশিয়াম বা ক্যালিয়াম কে, ক্রোমিয়াম সিআর। বুঝতেই পারছো, বাই এলিমিনেশন প্রসেস। তুমি যদি এটা নাও জানো, আননসেপ্টিয়াম অর্থাৎ 117। এখন আমরা জানি 117-র নাম কি, বাট যখন এই নামটা ছিল না, তখন আইইউপিএসসি নাম অনুযায়ী, নিয়ম নমেনক্লেচার অনুযায়ী এইভাবে নামকরণ করত। ঠিক আছে, তো এটার নাম ছিল কি? ইউএনএস। ঠিক আছে, আনান সেপ্টিয়াম, অর্থাৎ 3টা প্রতীকের 3টা বর্ণের প্রতীক হচ্ছে এটা, ছিল এক সময়। আচ্ছা, গ্লুকোজের এক অণুতে মোট কতটি নিউট্রন থাকে? তো গ্লুকোজ মানে C6H12O6। তাইলে বুঝো, কার্বনে থাকে 6টা নিউট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন। তাইলে 6 6 36। আর হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। আর অক্সিজেনে 8টা প্রোটন, 8টা নিউট্রন। তার মানে 6 × 8 48 আর 36, তাই না? 6 8 48 আর 36 কত হয়? 48 আর 36 যোগ করলে 84। 84টা নিউট্রন আছে গ্লুকোজের এক অণুতে। নিচের কোন মৌলটির নিউট্রন সংখ্যা 6? নিউট্রন 6টা আছে কার? সহজ জিনিস, দেখো বোরন। এই বোরনের
পারমাণবিক সংখ্যা 5 কিন্তু ভর সংখ্যা 11। দ্যাট মিন্স 6টা প্রোটন, 5টা প্রোটনের সাথে 6টা নিউট্রন মিলেই হয়েছে 11। আচ্ছা, এটা মনে রাখবা। মনে রাখার একটা সহজ তরিকা বলি, স্পেশালি 1 থেকে 18-র মধ্যে যারা বেজোড় সংখ্যক আছে নাইট্রোজেন ছাড়া, বাকিগুলাতে দেখা যায় কি যে প্রোটন যতগুলো আছে নিউট্রন তার থেকে একটা বেশি আছে। এটা দেখা গেছে, যেমন লিথিয়াম 3, 7, এই যে বোরন 5, তারপরে কত 11, তারপরে ধরো যে ফ্লোরিন 9, 9 দুগুণে 18 হওয়ার কথা, তার যে একটা বেশি হয়ে গেছে 19। এরকম আর কি, যে যতগুলো প্রোটন আছে তার থেকে একটা বেশি নিউট্রন আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট কয়টি পরমাণু বিদ্যমান? তো হাইড্রোজেন আছে 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা, তো 4 3 7টা। কোনটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম? আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তাই না? 3d 5 4s 1, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল, এই নীতি অনুযায়ী এটা বেশি স্থিতিশীল হবে। আচ্ছা, কোনটি কৃত্রিম উপায়ে তৈরি? আমরা জানি হাইড্রোজেনের প্রথমটা প্রোটিয়াম, প্রকৃতিতে 99.98% পরিমাণে এটা পাওয়া যায়। তারপর ডিউটেরিয়াম, এটাও 0.015% পরিমাণে পাওয়া যায়, বুঝছো? কিন্তু এরপরে যেটা ট্রিটিয়াম, এটাকে তোমার নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়, অর্থাৎ কৃত্রিম উপায়ে ওটাকে তৈরি করা যায়, যেখানে প্রোটন আছে 1টা বাট নিউট্রন আছে 2টা, টোটাল ভর হচ্ছে 3, এই জন্য এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। বুঝা গেল? তাহলে বুঝতে পারছো এটা কৃত্রিম উপায়ে তৈরি বা এটাকে তৈরি করা যায়। কোন মৌলটির একটি পরমাণুর ভর সর্বাধিক? তাইলে বুঝো ম্যাঙ্গানিজ, এটার পারমাণবিক সংখ্যা 25, নিকেলের পারমাণবিক সংখ্যা 28, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 29, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30। এখন নর্মালি যার পারমাণবিক সংখ্যা বেশি সবকিছু মিলায় তার ভরটাও বেশি হয়, এবং আসলেই তাই। ম্যাঙ্গানিজ ধরো যে প্রায় 52 বা 55-এর কাছাকাছি, এটা দশমিকে হয়। নিকেলের ধরো যে 58, কপারের হচ্ছে 63.5, আর জিঙ্কের হচ্ছে 65। এটারই ভর হচ্ছে সব থেকে বেশি। তাহলে তোমরা এটাকে কিভাবে বের করবা? একটু পর্যায় সারণীটা খোলো, খুলে তোমরা এটা পেয়ে যাবা। ঠিক আছে? আর আরেকটা সহজ ভাষায় কিভাবে বুঝবো? যার পারমাণবিক সংখ্যা বেশি, স্বাভাবিক নিয়মেই তো তার ভর বেশি হওয়া উচিত, তাই না? বাট কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে যদি পারমাণবিক সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, দেখো প্রকৃতিতে প্রোটিয়ামের পর্যাপ্ততার শতকরা পরিমাণ কত? আমরা একটু আগে বললাম প্রোটিয়াম, যেটা 1 প্রোটিয়াম, এটা 99.98% পরিমাণে এটাকে পাওয়া যায়। ঠিক আছে? আর ডিউটেরিয়ামটাকে পাওয়া যায় 0.015%, ওটা অনেক কম। আর ট্রিটিয়ামটা একদম নগণ্য, এটাকে পাওয়া যায় না বলতেই চলে, ওটাকে কৃত্রিমভাবে বানাইতে হয়। ওকে, তো এগুলা মুখস্থ করবা। কোনটির ফসিলের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? কার্বন 14 ডেটিং, ফসিলের বয়স নির্ধারণে কার্বন 14 ব্যবহৃত হয়, মুখস্থ। খাদ্য সংরক্ষণের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি? বাই দ্য ওয়ে, এটা মুখস্থ তো অবশ্যই, বাট যদি মেকানিজম মনে রাখতে পারো এটাও কিন্তু বেটার। বাট এমসিকিউ হিসেবে আর আমি মেকানিজমটা এখানে বলছি না, সময়ের বিষয়, তাই না? আমাদের 123টা প্রশ্ন সমাধান করতে হবে কিন্তু। দেখো কার্বন 14 এটা বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। মেকানিজম যদি কেউ চাও যে ভাইয়া মেকানিজমটা বলেন, হায় হায় 450 মিলিয়ন বছর আগে ডাইনোসররা ছিল, একটা পাথর ছিল, ওই ফসিলটা ছিল, আমরা কেমনে বের করি? ভাই কার্বন 14 ডেটিং দিয়ে বের করি। ঠিক আছে? যদি তোমাদের আগ্রহ হয় যে আমাদের এটা বের করে দেখান, তোমরা জাস্ট কমেন্ট করবা, ঠিক আছে? আমি ওই প্রসেসটা তোমাদেরকে শেখায় আলাদা একটা ভিডিও আপলোড করবো না। খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় আমরা জানি তোমার কোবাল্ট 60, এটা দিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা যায়। ঠিক আছে? তারপরে আচ্ছা লেট মি চেক, এখানে কিন্তু এই ফসফরাস 60, সরি ফসফরাস 32 এবং কোবাল্ট 60, এই দুইটাই কিন্তু তোমার ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তেজস্ক্রিয় রশ্মির উৎস হিসেবে, বাট স্পেসিফিক্যালি ওই ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা? করা হবে কোবাল্ট 60 দ্বারা। ঠিক আছে? কোবাল্ট 60 মানে হচ্ছে এটার ভর 60, এটা মনে রাখতে হবে, এটার ভর হচ্ছে 60। বুঝা গেল? অর্থাৎ এটা বামে উপরে থাকবে, যদি এখানে নিচে দেখাচ্ছে, এটা নিচে থাকবে না, উপরে থাকবে। ভর পারমাণবিক সংখ্যা 15, বাট ভর হচ্ছে 32। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, বাট ভর কত? 235। ঠিক আছে? ওকে, সামনে আগাই। একটি মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই যে অ্যাটমিক মাস ইউনিট,
যে সংখ্যাগুলো আমরা এই যে এইখানে দেখলাম 235, 32, 60, 60, এই সংখ্যাগুলাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। ঠিক আছে? তো আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো একটা পরমাণুর প্রকৃত ভর আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর কোনো একটা পরমাণুর প্রকৃত ভর আর কার্বন 12 এর যে ভর আছে এটার 1/12 অংশের ভর মনে রাখতে হবে। কার্বন 12 এর যে ওয়েটটা আছে যে ভরটা আছে তার 1/12 অংশের ভর। তো এই 1/12 অংশের ভর আমরা জানি 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। উপরেরটা যদি গ্রামে থাকে ওই গ্রামের সাথে এই গ্রামের তুমি কম্পারিজন করো, ক্যালকুলেটরে বসায় দাও, বসায় দিলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে কত আছে 4.482 ইন্টু 10⁻23। আর অ্যাটমিক মাস ইউনিট, এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট, বুঝছো? এটা কত আমরা দেখি 1.66 ইন্টু 10⁻24। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 27। অর্থাৎ এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর দেওয়া আছে, তাই না? আমরা টোটাল ভরটুকু বের করে ফেলছি। এইভাবেই যদি প্রকৃত ভর দেওয়া থাকে তাকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করো, অর্থাৎ এই ভ্যালুটা দিয়ে ভাগ করো, তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা পেয়ে যাবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটি থেকে গামা রশ্মি নির্গত হয়? টেকনিশিয়াম 99M, এটাই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এই টেকনিশিয়াম 99 যে তোমার আইসোটোপটা আছে এখান থেকেই গামা রশ্মি নির্গত হয়। ঠিক আছে? এটা ক্যান্সার নির্ণয়ে ব্যবহৃত হয়, মনে রাখবা। ক্যান্সার নির্ণয়ে, ক্যান্সার হয়েছে কিনা এটা বের করা যায় এটা দিয়ে। আচ্ছা, ভারী পানির আণবিক ভর কত? আমরা জানি ডিউটেরিয়াম অক্সাইড, এটা হচ্ছে ভারী পানি। তো ডিউটেরিয়ামের ভর তো আমরা জানি 2, তাহলে 2 দুগুণে 4, আর অক্সিজেনের হচ্ছে আমরা জানি 16 পারমাণবিক ভর, তাহলে টোটাল কত হবে? 20 হবে। 4 আর 16 হচ্ছে 20, তাই না? উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে? অর্থাৎ উদ্ভিদের বেড়ে ওঠার মেকানিজমটা আমরা ফসফরাস 32 ব্যবহার করে বের করতে পারি, মনে রাখবা ফসফরাস 32। আর আয়োডিন 131 দিয়ে আমরা গলগণ্ড রোগের চিকিৎসা করতে পারি। একটি মৌলের পরমাণুতে যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা A হয়, ইলেকট্রন সংখ্যা B হয়, নিউট্রন সংখ্যা C হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? ভাই আরে প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং কোন সংখ্যা? নিউট্রন সংখ্যা, এইটা। ওকে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সঠিক কোনটা? আমরা জানি 3D এর শক্তি 4s এর থেকে বেশি, সেই জন্য 4s এ আগে ইলেকট্রন যায়, তাই না? তাহলে প্রথমটাই আসলে সঠিক। আসলে শক্তির বেসিসে চিন্তা করছে, শক্তির বেসিসে কোনটা বেশি আর কোনটা কম মনে থাকবে। যদি আমরা শক্তির কথা চিন্তা করি তাহলে 3D 4s এর চেয়ে বেশি, বাট ইলেকট্রন কোনটায় আগে যাবে সেই কথা যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু 4s এ আগে যাবে, 3D তে পড়ে যাবে। ঠিক আছে? যাই হোক, এটা শক্তির বেসিসে প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, দেহের হাড় বেড়ে যাওয়া এবং ব্যথার স্থান নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে মনে রাখতে হবে। ঠিক আছে? এই জন্যই কিন্তু আমাদের এই এগুলোর ব্যবস্থা করা, এই ক্লাসগুলোর ব্যবস্থা করা। জাস্ট তোমরা কি করবা, এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখবা যে কোন জায়গা থেকে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছি। দেখো, আসলে আমরা সবগুলা লাইনই তুলে নিয়ে আসছি, বুঝছো? হাড় বেড়ে গেছে এবং ব্যথা হচ্ছে, ধরো যে অনেক সময় যাদের অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই সমস্ত পেশেন্ট হয়, বা গিটে যাদের ব্যথা হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে তরুণাস্থিগুলো ক্ষয় হয়ে যায় এবং হাড়, শক্ত হাড় যেটা অস্থি, এটা বের হয়ে যায়। এই অস্থিগুলোর মধ্যে ঘষা খেলেই প্রচন্ড ব্যথা হয়। সারা রাত ঘুমাইছিল, সকালবেলা আর উঠতে পারতেছে না, তার গায়ে ব্যথা। এটা একটা কারণ, তরুণাস্থি ক্ষয় হয়ে যাবে। আবার অনেক সময় এই যে হাড়ের যে সংযোগ থল আছে, ওই সংযোগ থলের হাড্ডিগুলো কিছুটা বেড়ে যায়। অথবা ধরো যে এই আমাদের যে কোমরের হাড্ডি, এই হাড্ডিগুলো না একটু বেড়ে যেতে পারে, তখন ঘষা টষা খেলে প্রচুর পরিমাণে ব্যথা হয়। তো এটা বের করার জন্য আসলে আমরা টেকনিশিয়াম 99, স্যামেরিয়াম এবং স্ট্রনশিয়াম 99 সবগুলাই ব্যবহার করে থাকি, সবগুলাই ব্যবহার করতে পারি।
বুঝা গেল? এটা মুখস্থ করে ফেলো। টেকনিশিয়াম, স্যামারিয়াম, স্ট্রনশিয়াম আমরা সবগুলাই ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এর পরের প্রশ্ন, ফসফাইড P3- আয়নের ইলেকট্রন বিন্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ কোনটা হবে? ফসফরাসের নিজের 15টা ইলেকট্রন, এর সাথে আরো 3টা এসে যুক্ত হয়েছে, ভাইয়ার ইলেকট্রন 18টা হয়ে গেছে। আর্গনের 18টা ইলেকট্রন, সালফার 2- এরও 18টা ইলেকট্রন, ক্যালসিয়াম থেকে 2টা চলে গেলে সেইখানেও 18টা ইলেকট্রন থাকবে। সুতরাং 3টাই সঠিক। ইলেকট্রন সংখ্যা হিসেব করলেই ইলেকট্রন বিন্যাস সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের চ্যাপ্টার 3ও শেষ। কতগুলা কনসেপ্ট একসাথে আমরা আলোচনা করতেছি, সুতরাং তোমরা একটু ধীরে সুস্থে ধৈর্য ধরে ধরে সবগুলো শুনতে থাকো। 100% আমরা গ্যারান্টি দিচ্ছি কমন পড়ে যাবে এখানে। দেখো আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 4-এ, পর্যায় সারণী। আমরা জানি পর্যায় সারণীতে অনেকগুলো পর্যায় সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা রিটেনের জন্য পড়ে রাখবা। আর হচ্ছে এই সূত্রগুলা এক কথায় কি বলে, এটাকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, মানে পরীক্ষার প্রশ্নে আর কি কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা জেনে রাখবা, তখন দেখবা যে এমসিকিউ গুলাও জানা হয়ে যাবে। দেখো, কোন ক্যাটায়নটির আকার সব থেকে ছোট? যার কক্ষপথ সংখ্যা কম তার আকার সব থেকে ছোট হবে, এবং যার পারমাণবিক সংখ্যা বেশি। যদি প্রোটন সংখ্যা বেশি থাকে তাহলে বেশি বেশি করে আকর্ষণ করবে, আকর্ষণ করলে এটা ছোট হয়ে যাবে। দেখো, ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়ে থাকে, ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়ে থাকে তাইলে এই প্রোটন সংখ্যা যার বেশি তার আকারটা হবে ছোট, কারণ বেশি বেশি আকর্ষণ করে ছোট বানায় রাখবে। সেই হিসেবে অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন আছে, তার আকার ছোট। ঠিক আছে, আর পটাশিয়াম প্লাসের তো কক্ষপথই অনেক বেশি, সুতরাং ওটা অনেক বড় হবে, সব থেকে বড় পটাশিয়াম প্লাস। আচ্ছা, তাইলে আমরা যদি আকারের কথা চিন্তা করি, সব থেকে বড় পটাশিয়াম প্লাস, তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস, তাই না, 11টা প্রোটন, তারপরে তোমার ম্যাগনেসিয়াম 2+ 12টা প্রোটন, এবং অ্যালুমিনিয়াম 3+, 13টা প্রোটন। এটা অনেক ছোট। এই জন্য দেখা যায় অ্যালুমিনিয়ামের অধিকাংশ যৌগ সমযোজী হয়, আয়নিক খুব কমই হয়। ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, ল্যান্থানাইট সারের মৌল কোনটা? কতগুলা? তোমরা জানো 15টা করে 30টা মৌল আলাদা করে রাখা হয়েছে। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট 15টা করে, টোটাল 30টা। নিচের কোনটি আয়নীকরণ শক্তির সঠিক ক্রম? হ্যাঁ, যার পারমাণবিক সংখ্যা বেশি থাকবে, তাই না, যে উপরে থাকবে, যে যত বামে পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক সংখ্যা যে যত ডানে এবং যত উপরে থাকবে তার পারমাণবিক সংখ্যা তত তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। আয়ন তৈরি করতে বেশি পরিমাণে এনার্জি ক্ষয় করতে হবে। সেই হিসেবে দেখো, সব থেকে ছোট লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। সবার উপরে যে থাকবে তার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি থাকবে, তাই না? আচ্ছা, এটা অনেক সহজ প্রশ্ন ছিল। পর্যায় সারণীর কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? কোন গ্রুপটাতে? গ্রুপ 1-এ আছে 7টা, গ্রুপ 2 আছে 6টা, গ্রুপ 18-তে আছে 7টা, তারপরে গ্রুপ 17-তে আছে 6টা, তাই না? 6টা 6টা করে বাকি সবগুলো আছে। একমাত্র গ্রুপ যেখানে গ্রুপ 3 4টা প্লাস আরো 28টা, টোটাল 32টা মৌল আছে এখানে। গ্রুপ 3-এর মধ্যে এইখানেই কিন্তু ল্যান্থানাইড, গ্রুপ 3-এর মধ্যেই কিন্তু ল্যান্থানাইড প্লাস অ্যাক্টিনাইড মৌলগুলোর অবস্থান। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলোর অবস্থান আমরা ডিটেইলসে কিন্তু এটা পড়িয়ে থাকি, তাই না? স্ক্যান্ডিয়াম থাকে, ইট্রিয়াম থাকে, তারপরেই ল্যান্থানাম, তারপরেই কি অ্যাক্টিনিয়াম, এরপরে ল্যান্থানিয়ামের সাথে আরো 14টা, এই অ্যাক্টিনিয়ামের সাথে ভাইয়া আরো 14টা। তাহলে দেখো টোটাল কয়টা হয়েছে? টোটাল 32টা মৌল জাস্ট একটা গ্রুপের মধ্যে অবস্থান করতেছে। এটা অনেক বড় একটা গ্রুপ। খুব সুন্দর এবং কনসেপচুয়াল প্রশ্ন ছিল। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? যে সব থেকে ডানে অবস্থান করে তার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে, সব থেকে ডানে, সব থেকে উপরে। আচ্ছা, বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীতে কয়টা আনুভূমিক সারি ছিল? আনুভূমিক সারি 7টাই ছিল। তিনি 7টা আনুভূমিক সারি তৈরি করে দিয়ে গেছিলেন। ঠিক আছে, আমরা এখন এটা ফলো করি। নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি? ইলেকট্রন আসক্তি সব থেকে কম, অর্থাৎ সব থেকে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে কে? ধাতুগুলা সব থেকে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তারপরে সব থেকে বামে, সব থেকে নিচে যে আছে, বুঝতেই পারছো, স্ট্রনশিয়াম, রেডিয়াম, বেরিয়াম, রেডিয়াম, রেডিয়াম সবার নিচে আছে। 2 নাম্বার গ্রুপের মধ্যে বিরিয়ানি, মোগলাই, কাবাব ছড়িয়ে বাইরে রাখো, তাই না? এই যে রেডিয়াম, রেডিয়াম সবার নিচে আছে, এই জন্য এটা হবে।
নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? একটু চিন্তা করো না ভাইয়া, কি হবে? আমি জানি তোমরা সবাই পারো। কেমনে চিন্তা করবা? যে সমধর্মী মৌলগুলাকে একই গ্রুপে স্থান দিয়ে যে সারণী তৈরি করা হয়েছে তাকে আমরা পর্যায় সারণী বলতেছি। তাইলে এই নাইট্রোজেনের সাথে একই গ্রুপে আছে, একই উল্লম্ব গ্রুপে আছে কোন মৌলটা? আমরা জানি নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান। কোথায় ভাইয়া? মস্কোতে, মস্কোভিয়াম। এই যে দেখো, খুঁজে পেয়ে গেছি। সব মুখস্থ করাই দিব, 118টা না 68টা মৌল যেটা দরকার তোমাদের মুখস্থ করাই দিব ইনশাল্লাহ। ফসফরাস কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি? আয়নীকরণ শক্তি সব থেকে ডানে, সব থেকে উপরে যে আছে ক্লোরিন। কোনটির আয়নীকরণ শক্তির মান কম? সবার বামে, সবার নিচে, সবার বামে, সবার নিচে। রেডিয়াম। মিলায় দেখো। কোন মৌল রঙিন যৌগ তৈরি করতে পারে? যারা অবস্থান্তর মৌল তারাই রঙিন যৌগ গঠন করতে পারে। এই Fe2+ এই আয়নটার বর্ণ আমরা জানি সবুজ। Fe2+ ফেরাস সালফেটের বর্ণ সবুজ। আর Fe3+ যেটা মরিচার মধ্যে দেখো, এই যে Fe3+, এটা আবার লালচে বাদামি, মরিচার যে বর্ণটা। সুতরাং এটাই বর্ণযুক্ত যৌগ তৈরি করতে পারে। পর্যায় সারণীর 7 নং গ্রুপে কয়টা মৌল আছে? 7 নম্বর গ্রুপের কথা তুমি চিন্তা করো। 3 থেকে 12 পর্যন্ত আমরা জানি তারা হচ্ছে অবস্থান্তর মৌল, তাই না? সরি, ডি ব্লক মৌল। এর মধ্যে 3 থেকে 11 স্ক্যান্ডিয়াম বাদে তারা অবস্থান্তর। তুমি চিন্তা করে দেখো, 3 থেকে 12, এখানে 4×40টা মৌল আছে ডি ব্লক মৌল। আমরা যদি নর্মালি হিসেব করি 4×40 কেমনে? এই যে দেখো, স্ক্যান্ডিয়াম, তারপরে ইট্রিয়াম, তারপরে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, তাই তো? অর্থাৎ এখানে আমাদের পর্যায় আছে 4টা, পর্যায় আছে 4টা, টোটাল গ্রুপ আছে 12টা। তো এই জায়গাটার মধ্যে টোটাল আমরা দেখতে পাই 40টা মৌল আছে ডি ব্লক, প্লাস এখানে থোরিয়াম 90, এটা অ্যাড করে টোটাল ডি ব্লক মৌল হয় 41টা। তো যাই হোক, ওইটা আমাদের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এই যে এখানে 7 নাম্বার গ্রুপে আছে, এখানে কয়টা পরমাণু আছে? ভাইয়ারা 4টা পরমাণুই আছে। 3 থেকে 12-এর মধ্যে যারা যারা থাকবে 3 নাম্বার ছাড়া সবগুলাতে 4টা করে মৌল আছে। আর 3 নাম্বারে টোটাল 32টা মৌল আছে। এটা অলরেডি আমরা আলোচনা করছি। তারপরে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সব থেকে কম? যে ধাতু তার ইলেকট্রন আসক্তি সব থেকে কম হবে, বাকি সবগুলো অধাতু। JW ডুবেরাইনার ত্রয়ী কোনটা? ডুবেরাইনার ত্রয়ী প্রথম এবং তৃতীয় মৌলটার ভরের গড় মাঝখানের মৌলটার ভরের প্রায় সমান। তাহলে 3 আর হচ্ছে ভাইয়া পটাশিয়ামের 39, হ্যাঁ সরি, পটাশিয়ামের তো 40 মনে হয়। আরে এটা 3 তো না, এটা হচ্ছে 7, লিথিয়ামের 7 আর পটাশিয়াম 39, টোটাল হয় 46। 46কে 2 দ্বারা ভাগ করলে 23 পাওয়া যায়। এই তো, এটাই হচ্ছে ডুবেরাইনার ত্রয়ী। এরকম ট্রায়াড আছে 3টা। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, ডুবেরাইনার ত্রয়ী আর কোনগুলো আছে এগুলো তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? আমি চেক করব কিন্তু। এরপর আগাই। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম? সবার ডানে, সবার উপরে যে আছে তার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম হবে। তাহলে দেখি সবার উপরে কে আছে, সবার ডানে কে আছে? সবার ডানে আছে ক্লোরিন, তাই না? সবার ডানে একদম ক্লোরিন। ক্লোরিনটাই সর্বডানে, এটাই সব থেকে ছোট। আচ্ছা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে সালফার, তারপরে যে ক্লোরিন একদম অনেক ডানে, তাই তার ব্যাসার্ধ কম। ধাতুর নেই ক্রিয়াশীল মূলকটি কোনটি? খেয়াল করে দেখো, ধাতুর নেই ক্রিয়াশীল, ধাতু হচ্ছে পজিটিভ, তাই না? পজিটিভ। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে ক্যালসিয়াম সালফেট এরকম যৌগ ধাতু তৈরি করতে পারে। ভাইয়ারে অ্যামোনিয়াম সালফেট, এই অ্যামোনিয়াম আয়নটাও সে ধাতুর মতোই কাজ করতে পারে। ফসফোনিয়াম আয়ন, এই যে মূলকগুলা, এই মূলকগুলা একটা পরমাণু নিয়ে আচরণ করে। আর ধনাত্মক মূলকগুলা ধনাত্মক পরমাণু, দ্যাট মিনস ধাতুর নিয়ে আচরণ করতে পারে। বুঝা গেল? অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। আর ফসফেট তো হচ্ছে নেগেটিভ, ওটা অধাতুর মতো আচরণ করবে। ফসফেট নেগেটিভ, ওটা অধাতুর মতো আচরণ করবে। পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, ঠিক আছে। ধাতব ধর্মও কমে যায়, ধাতুগুলা বামে আছে, অধাতুগুলা ডানে আছে। ভাই, আরে ইলেকট্রন আসক্তি বেড়ে যায়, সুতরাং এটা কমে না। 1 আর 2 হবে অ্যান্সার।
এরপরে আমরা দেখি অম্লধর্মী অক্সাইড, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। এর মধ্যে একটা বিষয় আছে ভাইয়া রে, যাদের যাদের তোমার জারণ মান বেশি, মনে রাখতে হবে। এইটা যদি মনে রাখতে পারো তাইলে আর ধাতু অধাতু, তারপর হচ্ছে অম্লধর্মী ক্ষারধর্মী, তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, আর কোনো ঝামেলাই থাকবে না। এই যে জারণ মানের উপরেই আসলে অম্লধর্মিতা নির্ভর করে। একটা যৌগ কতটুকু অম্ল বা কতটুকু অ্যাসিডিক এটা ডিপেন্ড করে তার জারণ মানের উপরে। ভাইয়া রে, জারণ মান যত বেশি, জারণ মান যত বেশি, জারণ মান যত বেশি, তার অম্লধর্মিতা তত বেশি। এখানে ফসফরাসের জারণ মান +5, এখানে সালফারের জারণ মান +4, এইখানে বেচারা নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -3, অনেক কম, মাইনাসে চলে গেছে, এটা ক্ষারধর্মী, অ্যামোনিয়া ক্ষারধর্মী। আর উপরের দুইটা যেগুলো +3, 4, 5, 6, 7 এরকম আছে, তারা হয়ে যায় অম্লধর্মী। মনে রাখতে হবে +3, 4 এইভাবে মনে রাখো, +3, +4, +5, +6, +7 যাদের তোমার কেন্দ্রীয় মৌলের জারণ মান, ওরা মোটামুটি অম্লধর্মী হয়। যত বেশি হবে তত বেশি অম্লধর্মী হবে, আর যত কম হবে তত কম অম্লধর্মী হবে। সুতরাং প্রথম দুইটাই হচ্ছে অম্লধর্মী। আর -3 যেটা, এটা তো অনেক কম, এটা ক্ষারধর্মী হয়ে যাবে তখন, তাই না? দেখো কত সুন্দর একটা টেকনিক শিখাইছ। তুমি জাস্ট কেন্দ্রীয় মৌলের জারণ মানটা খুঁজে বের করো। জারণ মান যত পজিটিভের দিকে যাবে তত অম্লধর্মী হয়ে যাবে, আর যত কম হবে তত ক্ষারধর্মিতার দিকে যাবে। বোঝা গেল? এই একটা মৌলের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s2 3p5, বোঝাই যাচ্ছে এটা তোমার ক্লোরিনকে বোঝাচ্ছে, তাই না? নিয়নের পর আরো 7টা আছে, 17টা ক্লোরিন। একটা ইলেকট্রন গ্রহণ করলে সে স্থিতিশীল হইতো, সে হ্যালোজেন গ্রুপের সদস্য। এটা অণুটা হচ্ছে দ্বিপারমাণবিক। ইয়েস, ঠিক আছে। তাইলে 2 আর 3 হবে অ্যান্সার। অনেক সহজ আসলে, তুমি এরকম প্র্যাকটিস করতে থাকো, ট্রাস্ট মি, এই প্র্যাকটিসগুলো যত বেশি তুমি জারি রাখবা ততই সবকিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এক্স, বুঝতেই পারছো এটা সিলিকন। তাইলে পরে ওয়াই মৌলটির আকার অনেক ছোট, অবশ্যই সবার ডানে থাকার কারণে ছোট। এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটির সংকেত XY4, ইয়েস, সিলিকন টেট্রাক্লোরাইড। ওয়াই মৌলটির অক্সাইড অম্লধর্মী হয়ে থাকবে, অবশ্যই ক্লোরিনের অক্সাইড অম্লধর্মী হবে। সবগুলা সঠিক, সবগুলা সঠিক, তাই না? কেমনে সঠিক হয়েছে তো বুঝতেই পারছো, সবার ডানে থাকলে ছোট হবে। তারপরে এই ক্লোরিনের যোজনী বা যোজনী হচ্ছে 1 স্বাভাবিকভাবে, আর সিলিকনের যোজনী 4, এই জন্য XY4 এটা তৈরি করলো। আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তাইলে এবার চলো আমরা চলে যাচ্ছি রাসায়নিক বন্ধন চ্যাপ্টার 5-এ। আমরা চাইলে এখন একটু বিরতি দিতে পারো, বিরতি দিয়ে একটু চা পানি খেয়ে একটু ছোট ভাইটার সাথে বা বড় ভাইয়ের সাথে একটু গল্প গুজব করে বা একটু পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করে বা বন্ধুর সাথে একটু আলাপ করে তোমরা আবার আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, আশা করি সেই গল্পগুজব শেষ, পানি খাওয়া শেষ, বাবা মায়ের সাথে আলাপ করা শেষ। চলো আমরা নতুন চ্যাপ্টার শুরু করি, অধ্যায় 5। আমার সব থেকে প্রিয় একটা চ্যাপ্টার, অনেকগুলোর মধ্যে প্রিয়, জৈব যৌগ সব থেকে বেশি প্রিয়। এরপর হচ্ছে এই চ্যাপ্টারগুলা। দেখো, রাসায়নিক বন্ধন, এখানে বন্ধনে আবদ্ধ হবে পরমাণুগুলা। কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? ভাইরে ভাই, কার্বনের ম্যাক্সিমাম যোজনী 4, এবং এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে ওই 4 যোজনী প্রকাশিত হয়ে গেছে। এখানে আর কোনো গুপ্ত বা সুপ্ত কোনো যোজনী নাই, আর কোনো সুপ্ত যোজনী নাই, যা আছে সব যোজনী সে প্রকাশ করে ফেলছে, বুঝছো? সুতরাং সুপ্ত যোজনী 0, ঠিক আছে? সুপ্ত যোজনী এই ক্ষেত্রে 0। তারপরে দেখো, নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? ধাতু বা হচ্ছে তোমার এরকম কঠিন আয়নিক সলিউশন, এরা ছাড়া যারা থাকবে তারা সব বিদ্যুৎ অপরিবাহী। যশোর বোর্ডে যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা খুবই বাজে একটা প্রশ্ন হয়েছে, জানো? এই ইথানলও বিদ্যুৎ পরিবহন করে না, কঠিন অবস্থায় ক্যালসিয়াম ক্লোরাইডও বিদ্যুৎ পরিবহন করে না, বাট এই ক্যালসিয়াম ক্লোরাইডটা তরল অবস্থায় আবার বিদ্যুৎ পরিবহন করে। মজার বিষয়, এটা তরল অবস্থায় করে, বাট এই ইথানল কঠিন তরল বায়বীয় কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। কোনোভাবেই যেহেতু বিদ্যুৎ পরিবহন করে না, সুতরাং এটাকে আমাদের অ্যান্সার হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে? এটাকে ধরে নিতে হবে। বাট ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে,
বাট কঠিন অবস্থায় সে করে না। সো কঠিন বলার মাধ্যমে এটা কিন্তু ঝামেলা করে ফেলছিল। সুতরাং একটু সাবধানে থাকতে হবে আমাদের, বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে নট 2, এটা ছিল 5, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। C2H5OH, ইথানল। ইথানল বিদ্যুৎ পরিবহন করে না, এটা বিদ্যুৎ অপরিবাহী। ওকে, নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান? তো বুঝতেই পারছো মুক্তজোড় ইলেকট্রন বেশি। তো নাইট্রোজেনের 8টা ইলেকট্রন তুমি হিসেব করো, এইভাবে তুমি হিসেব করো। তো এখানে 2, 4, 6, তাই না? একটা বন্ধনের জন্য কয়টা ইলেকট্রন লাগে? 2টা ইলেকট্রন লাগে। তো 6টা করে ইলেকট্রন আছে, তো অষ্টক পূর্ণ করার জন্য আরো 2টা করে ইলেকট্রন লাগবে। গেল। অক্সিজেন 2 আর 4, অর্থাৎ প্রত্যেকটা 4টা 4টা করে আছে, বাকি 4টা মুক্তজোড় অবস্থায় থাকবে। ক্লোরিন, তার যোজনী একটা, তার মানে 2টা ইলেকট্রন 2 জনে মিলে শেয়ার করছে, তো 2টা ধরে নিচ্ছি 2। তারপরে এই যে 4, এই যে 6, এই যে 8, অষ্টক পূর্ণ করবে। গ্রুপ 2 তে যারা যারা আছে সব অষ্টক পূর্ণ করবে, গ্রুপ 2 এবং গ্রুপ 3 এরকমই। তো এই ক্লোরিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 6 জোড়া এরকম ইলেকট্রন আছে, তাই না? আর আমরা বলতে পারি 6টা লোন পেয়ার আছে বা মুক্ত জোড় আছে 6টা। ওকে, সামনে আগাই। আর হাইড্রোজেনের মধ্যে কিচ্ছু নাই, হাইড্রোজেন একদম কিচ্ছু নাই, খালি বন্ধন জোড় একটা আছে। হাইড্রোজেন সালফাইডের সালফারের সুপ্ত যোজনী কত? খুবই ভালো জিনিস। হাইড্রোজেনের +1, সালফারের -2, আর সালফারের যোজনী হইতে পারে -2, 0, +4, +6। তোমরা যদি দাদুরা জানতে চায় নামে সার্চ করো, তাইলে তোমরা প্রায় 40 থেকে 42টা লেকচার পেয়ে যাবা। সেই লেকচারের মধ্যে দেখবা যে সালফার কেন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, কার্বন মনোঅক্সাইডে কেন ত্রিবন্ধন আছে, কার্বন মনোঅক্সাইডকে ব্যবহার করে কিভাবে আমরা জৈব রসায়নে বিক্রিয়া করাইতে পারি, নানান ধরনের তোমাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেই দাদুরা জানতে চাই সিরিজের মধ্যে আমি দিয়ে রাখছি। ওই সিরিজটাও চাইলে তোমরা কি করতে পারো, দেখতে পারো। ঠিক আছে, জাস্ট সার্চ করো দাদুরা জানতে চায়, সেখানে এগুলোর অ্যান্সার পেয়ে যাবা। তাইলে ভাইয়া ম্যাক্সিমাম যোজনী হচ্ছে 6, কিন্তু ভাইয়া এইখানে যোজনী ব্যবহৃত হয়েছে মাত্র 2টা, তার 2টা যোজনী ব্যবহৃত হয়েছে, তাই না? তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হবে? 4। তার 4টা যোজনী এখনো সুপ্ত অবস্থায় আছে। কোথায় সুপ্ত অবস্থায়? এই যে এই 4টা ইলেকট্রন সুপ্ত অবস্থায় বসে আছে। কোন জৈব যৌগটা পোলার ধরনের? তো তোমরা বুঝতেই পারছো, চিনির মধ্যে তোমার অনেকগুলা OH মূলক থাকে, এই জন্য এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অনেক বেশি। পার্থক্য বেশি হওয়ার কারণে এটা পোলার হয়ে থাকে। তোমরা জানো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5 আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, তাদের পার্থক্য 1.4, হিউজ একটা পার্থক্য। 0.5 এর থেকে বেশি হলেই আমরা বলি যে এটা পোলার হয়ে যায়, বাট এটা তো অনেক বেশি, তাই না? আর বাকি সবগুলা হচ্ছে জৈব দ্রাবক, এরা অপোলার যৌগ। অ্যামোনিয়া অণুতে কতগুলা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে? তো অ্যামোনিয়ার যোজনী 3টা ব্যবহৃত হয়ে গেছে হাইড্রোজেনের সাথে, আর একটা লোন পেয়ার অবশিষ্ট আছে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন আছে 1 জোড়া। ইলেকট্রন এই যে 1টা 2টা 1 জোড়া আছে। দেখো সালফার ডাইঅক্সাইড যৌগের সালফারের সুপ্ত যোজনী কত? তো ম্যাক্সিমাম 6, আর এখানে 2টা অক্সিজেনের সাথে 4টা ব্যবহৃত হয়েছে, এখনো 2টা সুপ্ত অবস্থায় আছে, তো সুপ্ত যোজনী 2। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, কারণ এইখানে তার যে লোন পেয়ার ইলেকট্রনগুলো আছে বা পেয়ারগুলো আছে, পেয়ারগুলো ভেঙে ভেঙে ডি অরবিটালে ইলেকট্রন কি করতে পারে, বা পুনর্বিন্যাস করতে পারে, সেই জন্যই পরিবর্তনশীল যোজ্যতা সম্ভব। ঠিক আছে, এটা সুন্দর ব্যাখ্যা আছে, এটাই আসলে ব্যাখ্যা। তুমি একে একে এই ব্যাখ্যাগুলা পাবা। অ্যালুমিনিয়াম সালফেট অণুতে কতগুলা পরমাণু আছে? তাহলে দেখো ভাইয়া, আমরা জানি সালফেটের যোজনী 2 আর অ্যালুমিনিয়ামের যোজনী 3, সেহেতু যোজনী বিনিময় করে এই যৌগটা আমরা পাই। তাহলে এখানে আছে 2টা প্লাস সালফার আর 4টা মিলে 5টা, 3 5 15টা, 15 আর 2 মিলে হয় 17। 15 আর 2 মিলে কত হয়? 17 হয়। তো এক অণু ফেরিক কার্বনেট পরমাণুর সংখ্যা, এক অণুতে ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? তো ফেরিক এখানে +3 ব্যবহৃত হবে,
আর কার্বনেটের যোজনী আমরা জানি -2, তাহলে এখানে 2 আর এখানে যাবে 3। তাহলে দেখো এখানে 2টা, তো 3 4 3 4 12, 12 আর 2 টোটাল 14টা। হিসাব করে দেখো, এইভাবে যৌগ বানাইতে হবে, তারপরে কাউন্ট করতে হবে। ফেরিক কার্বনেটের কথা বলা হয়েছে, +3 আমরা যোজনী বিনিময় করে যৌগ বানাইতে পারি। তাহলে ফসফোনিয়াম ফসফেট এর সংকেত কি? ফসফোনিয়াম হচ্ছে PH4+, একটাই প্লাস, আর ফসফেট হচ্ছে PO4 3-। তাইলে এটা যেহেতু যোজনী 3, অবশ্যই এখানে 3টা ফসফোনিয়াম আয়ন যুক্ত হবে। বুঝা গেল? যোজনী বিনিময় করে ফসফোনিয়াম ফসফেট। কি সুন্দর প্রশ্ন। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? অবশ্যই তোমার সবগুলাই। এখানে ক্যালসিয়াম 2+ 8টা ইলেকট্রন আছে, ফ্লোরিন -ও 8টা ইলেকট্রন আছে, দুইটাই যেহেতু অষ্টক নিয়ম মেনে চলছে, এটাই হবে অ্যান্সার। আর এখানে তোমরা যখন এই বোরনের দিকে তাকাবা, বোরনের আছে 6টা ইলেকট্রন, সুতরাং এটা অষ্টক সংকোচন। এখানে ফসফরাসের 10টা ইলেকট্রন, অষ্টক সম্প্রসারণ। এখানে মাত্র বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, অষ্টক সংকোচন। বাট ক্লোরিনের অষ্টক আছে, এখানে ক্লোরিনের অষ্টক আছে, এটার অষ্টক আছে, বাট দুইটাই অষ্টক নিয়ম মেনে চলছে কিনা ওইটাই আমাদের দেখতে হবে। ঠিক আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড অষ্টক নিয়ম মেনে চললো। এবার দেখো অষ্টক নিয়ম মেনে চলে অষ্টক নিয়ম মেনে কোন যৌগটি গঠনে পরমাণুর অনুপাত 1:3 হবে? তাহলে একটার যোজনী 3 হইতে হবে, আর এটার যোজনী 1 হইতে হবে, তাই না? 3 আর 1, সেই হিসেবে 1:3 হবে ফসফরাস ট্রাইক্লোরাইড। বাট বাকি কোনোটার যোজনী 3 নাই, সুতরাং ফসফরাসেরই যেহেতু আছে, এটাই হবে 1:3। অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকারের কি হয়? যেহেতু তোমার ইলেকট্রনগুলো এসে যুক্ত হয়, ইলেকট্রনগুলো কি করবে? পরস্পর বিকর্ষণ করবে, বিকর্ষণ করে আকার বড় করে ফেলবে। তো অ্যানায়ন যখন গঠন হবে, তখন পরমাণুর আকার বড় হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আর ক্যাটায়ন তৈরি হলে আকার ছোট হয়। নিচের কোন যৌগটিতে সব আয়নের ইলেকট্রন কাঠামো একই? সব আয়নের ইলেকট্রনিক কাঠামো একই। তাহলে বুঝতেই পারছো দেখে, লিথিয়ামে তো মাত্র 2টা ইলেকট্রন আছে, এখানে 18টা আছে। 2টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন আলাদা। সোডিয়াম প্লাসের 10টা ইলেকট্রন, অক্সিজেন 2- এরও 10টা ইলেকট্রন, সুতরাং এই দুইটারই ইলেকট্রনিক কাঠামো একই। শূন্য যোজনী প্রদর্শন করে সবগুলা, সবগুলা শূন্য যোজনী প্রদর্শন করে, কারণ ভাই সবগুলা কি জোড়বদ্ধ ইলেকট্রন। এদের মধ্যে যত ইলেকট্রন আছে সব হচ্ছে জোড়বদ্ধ ইলেকট্রন, এদের মধ্যে বেজোড় ইলেকট্রন নাই, সুতরাং যোজনীয় নাই। বেজোড় ইলেকট্রন গুলাই মেইনলি যোজনী প্রদর্শন করতে সহায়তা করে। গ্রুপ 17 এর দ্বিতীয় পর্যায়ের দুটি পরমাণু বিক্রিয়া করে। ঠিক আছে, গ্রুপ 17 দ্বিতীয় পর্যায়। তাহলে বুঝতেই পারছো প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায় আসলে প্রশ্নটা হবে এরকম, গ্রুপ 17তে দুইটা পর্যায়ের দুইটা পরমাণু বিক্রিয়া করলো ধরো, ঠিক আছে? তাইলে ফ্লোরিন ফ্লোরিন এরকম ব্রোমিন আয়োডিন, তাইলে এরা কিন্তু আন্ত হ্যালোজেন যৌগ গঠন করতে পারে, ClF3। অর্থাৎ শুধুমাত্র হ্যালোজেন নিয়ে যে সমস্ত যৌগ তৈরি হয় তাদেরকে আন্ত হ্যালোজেন যৌগ বলে। ইয়েস, আন্ত হ্যালোজেন যৌগ গঠন করতে পারে। অষ্টক তত্ত্ব অনুসরণ করে, ইয়েস, অষ্টক তত্ত্ব অনুসরণ করতেই পারে। যেমন ধরো ClF, সেই হিসেবে এটার আছে তোমার নিচে ছিল 7টা, এটারও নিচে ছিল 7টা। নিজেরা যখন বিক্রিয়া করলো তখন এটাও হয়ে গেল 8টা, এটাও হয়ে গেল 8টা, অর্থাৎ একসাথে যুক্ত হয়ে অষ্টক নিয়ম কি করে ফেলছে? ফলো করছে। তারপরে এরা সমযোজী যৌগ গঠন করে। ইয়াস ভাইয়া, এরা সমযোজী যৌগ গঠন করতে পারে। বাট একটা প্রবলেমেটিক বিষয় হচ্ছে, তোমার দুইটা আলাদা পর্যায়ের কথা যদি বলে, দুইটা আলাদা পর্যায়, তাইলে একটা সমস্যা হবে। কি সমস্যা জানো? নিজেরা এরা সমযোজী যৌগ গঠন করলো, কোনো সমস্যা নাই, অষ্টক তত্ত্ব ফলো করলো। বাট যখনই দুইটা ভিন্ন ভিন্ন পর্যায়ের মৌল যুক্ত হবে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, কখনোই এরকম কোনো যৌগ তৈরি হয় না। FCl অথবা হচ্ছে ClBr, নেভার এভার এরকম কোনো যৌগ কখনো তৈরি হয় না।
যেটা হয় এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা মিলে এরা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে। ফ্লোরিনের সাথে বিক্রিয়া করলে এরা এই ধরনের যৌগ গঠন করে, ClF3, ClF5 অথবা ClF7। বুঝা গেল? অথবা ধরো যে ICl3, ICl5, ICl7 কখনোই একটা একটা বিক্রিয়া করে না এরা। কোনো যৌগ তোমরা দেখবা না। যদি তোমরা দেখো ইন্টারনেটে সার্চ করে একটু রিসার্চ করে তোমরা জানাইতে পারো আমাকে কমেন্টে, বাট এটা আমার জানা মতে এই জিনিসটা হয় না কখনো। সুতরাং অ্যান্সার হবে 1 আর 3। বুঝা গেল? আর যেহেতু এই যে একটা সমান সমান তৈরি করে না, যেহেতু তোমার একটা ক্লোরিন 3টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, হিসেব করে দেখবা এটার অষ্টক অনেক বেশি সম্প্রসারণ হয়ে গেছে। বুঝছো? অষ্টক অনেক সম্প্রসারণ হয়ে গেছে। মনে থাকবে? সম্প্রসারণ বা সংকোচন দুইটাই হওয়ার মতো একটা চান্স থাকে। ওকে, মেইনলি সম্প্রসারণটাই হয়। Cl- এর ইলেকট্রন বিন্যাসের অনুরূপ, Cl- এর ইলেকট্রন বিন্যাসের অনুরূপ 18টা ইলেকট্রন এখানে আছে, এখানেও 18টা, এটা তো 18টা, এটাতেও 18টা, সবগুলাই হিসাব করে দেখো ভাইয়া, সবগুলাই হবে Cl- এর মতো। ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? যারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তারা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর এটা হচ্ছে আয়নিক পরিবাহী, লবণের দ্রবণ। সোডিয়াম প্লাস এবং Cl-, এরা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। সালফার ডাইঅক্সাইড অণুতে 10টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। মনে রাখবা 10টা মুক্ত ইলেকট্রন আছে, 10টা, জোরের কথা কিন্তু বলে নাই। তাহলে এবার আমরা হিসেব করি কয়টা আছে। এই তো সালফারের একটা জোড়, অক্সিজেনের 2টা করে জোড় আছে। তাহলে দেখো এগুলো কিন্তু হিসেব করা যায় যে কোন পরমাণুতে কয়টা মুক্ত জোড় আছে। বুঝছো? তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 10টা ইলেকট্রন, ঠিক আছে, 10টা মুক্ত জোড়, ঠিক আছে, 10টা মুক্ত ইলেকট্রন, অর্থাৎ ওরা বন্ধন তৈরি করে নাই। আর আমরা যদি জোরের কথা বলি তাহলে কিন্তু আর 10টা হবে না, তখন হবে 5টা, টোটাল আছে 5টা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। ওকে, তাহলে এবার আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ অধ্যায়ে। 6টা অধ্যায় আমরা শেষ করে ফেলতেছি। আশা করি তোমরা যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিয়েছো, তখন তোমরা যথেষ্ট পরিমাণে আড্ডা দিয়েছো ওই ব্রেকের মুহূর্তেই। এখন আর কেউ আড্ডা দিতে যাবা না, জাস্ট আর একটা অধ্যায় তো, এই 10 থেকে 12 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। এতটুকু ধৈর্য ধরো, দেখবা যে তোমার এই 6টা চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। চলো শুরু করি। মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল ক্যালসিয়াম আছে? তো আমরা মোল সংখ্যার সূত্র আমরা জানি, প্রত্যেকেই জানি, ভর দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, তাই না? তো 4 গ্রাম দেওয়া আছে, আর আণবিক ভর আমরা জানি ক্যালসিয়ামের 20 যোগ 20 40 গ্রাম পার মোল। এটাকে মোলার ভরও বলে। প্রতি 1 মোলে কত গ্রাম আছে, তাই না? 40 গ্রাম আছে। তো 1/10, এটা হচ্ছে 0.1 মোল। তার মানে 4 গ্রামে হয়ে যাবে 0.1 মোল। দেখবা অধিকাংশ ক্ষেত্রে আমরা হাতে কলমে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলতেছি, ক্যালকুলেটর ছাড়াই। 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতটি? খেয়াল করে দেখো ভাইয়া, 1 মোলে আছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক, আর অক্সিজেনের কথা যদি বলে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার ডাবল আছে, 6.023। এটাকে তুমি 2 দ্বারা গুণ করো, তাইলে কত হবে? 6 দুগুণে 12, 10⁻23 যেটা ছিল 0.1 ঘর সামনে নিয়ে আসলে এটা হয়ে যাবে 24। জাস্ট ক্যালকুলেটর দিয়ে তোমরা চাইলে এটা প্রমাণ করে দেখতে পারো, ঠিক আছে? 0.1 ঘর বামে আনলে ওইখানে 1 বেড়ে যাবে, তাইলে 1.2 ইন্টু 10⁻24 হয়ে গেল। ফিটকিরি এর আণবিক ভর কত? আমি এই ফিটকিরি এর সংকেতটা লিখে দিচ্ছি তোমাদেরকে। পটাশ অ্যালাম, পটাশিয়াম সালফেট ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট, আর আছে 24 অণু পানি, আর আছে 24 অণু পানি। তো পটাশিয়াম, সালফার, অক্সিজেন, অ্যালুমিনিয়াম এদের সবার ভর যোগ করে দেখো কত আসে। এটা আমি আর করে দিচ্ছি না, তো এটা তোমরা ক্যালকুলেটর চেপে চুপে বের করে ফেলো। বের করার পরে তারপরে ইন্টারনেটে সার্চ করবা যে ফিটকিরি বা পটাশ অ্যালামের আণবিক ভর কত, একটু ক্রস চেক করে মিলায় দেখো, ঠিক আছে? এই হচ্ছে এটার আণবিক সংকেত।
পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অনু পানি, এটার নাম কি? পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম, ঠিক আছে? এই অ্যালাম জাতীয় যৌগ তৈরি করতে পারে। তারপর আরো আছে ক্রোম অ্যালাম। ক্রোম অ্যালাম, যেখানে ক্রোমিয়াম থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে, 24 অনু পানি থাকবে, এটাকে বলে ক্রোম অ্যালাম, ঠিক আছে? পটাশ অ্যালাম আর এটার নাম হচ্ছে ক্রোম অ্যালাম। ওকে, তো আমরা এগুলো দুইটাই খুঁজে বের করব প্রয়োজনে, এদের ভর কত হবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আর পানি, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটা অম্লধর্মী অক্সাইড, এটা বিক্রিয়া করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। তো এই যৌগটির 0.5 মোলের ভর কত? তো অর্ধেক করে ফেলো। তো হাইড্রোজেন আমরা এইভাবেও কিন্তু হিসাব করতে পারি যে এটার ভর 44, এটার ভর 18। ভাইয়া রে, 44 আর 18 কত হয়? যতই হয় এটাকে আমরা 0.5 করে ফেলি। তো 22 দুগুণে 44, 9 দুগুণে 18, 22 আর 9 কত হয়? 31 হয়। কত ভাবে বের করা যায়, তাই না? এত কঠিন করার দরকার নাই, জাস্ট এটার ভর বের করে 2 দ্বারা ভাগ করে দাও, তাইলেই হবে। তো 62 কে 2 দ্বারা ভাগ করলে 31 হবে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে। তাহলে আমরা মোল সংখ্যার সূত্র জানি, মোল সংখ্যা সমান হচ্ছে W/m। ভর দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে ভাগ করি। আবার এইখানে সংখ্যাও বের করতে বলছে, তাহলে ভাই সংখ্যা দেওয়া থাকলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি। তাহলে চলো আমরা সংখ্যাটা বের করে ফেলি। W/m ইন্টু অ্যাভোগাড্রোর নাম্বার, ইন্টু অ্যাভোগাড্রোর নাম্বার। তাহলে ভাইয়া 1 গ্রামের কথা বলছে, আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর একটু মুখস্থ করে ফেলো কয়েকটা। সালফিউরিক অ্যাসিড 98, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, সোডিয়াম কার্বনেট 106, এরকম কয়েকটা যৌগের আণবিক ভর তোমরা মুখস্থ করে রাখো, তাইলে দেখবা যে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। ইন্টু 10⁻23। তো আলটিমেটলি এই কাজটা করো, করলে যত আসে, যত আসে। তুমি একটা কাজ করতে পারো, এটা তো 100-র কাছাকাছি, 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 6 × 10⁻21 টাইপের কিছু আসবে, তাই না? 23 কে তুমি 2 দ্বারা ভাগ করে দিলে এটা তো ইয়াস 21 এর কাছাকাছি আসবে। তো এটা এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ভর আমরা পাইছি, কিন্তু ভাইয়া দেখো সংখ্যা আমরা পাইছি, কিন্তু এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তো হাইড্রোজেনের সংখ্যা আমরা জানি সালফিউরিক অ্যাসিডের যা আছে তার দ্বিগুণ, তার দ্বিগুণ। সুতরাং এখানে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাইলে ওইটার সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে আমি জাস্ট এই কাজটুকু করে দিচ্ছি। অলরেডি তোমরা যেটা পাইছো এটাকে 2 দ্বারা গুণ করো, ঠিক আছে? ওটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে কত আসে? 2 দ্বারা গুণ করলে তোমাদের জন্য আমি শেষমেশ ক্যালকুলেটরটা হাতে নিলাম, দেখো কত আসে। 1.23 × 10⁻22, 1.23 × 10⁻22 এত আসে। ওকে, একটি পাত্রের পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এত হলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? খুব ইজি, হাইড্রোজেনের সংখ্যা যা থাকবে অক্সিজেনের সংখ্যা তার অর্ধেক হবে, কারণ পানির মধ্যে আমরা জানি অক্সিজেনের দ্বিগুণ থাকে হাইড্রোজেন। তো এটাকে অর্ধেক করো, 3 কে অর্ধেক করলে 1.5 হবে, তাই না? 3 কে অর্ধেক করলে কত হবে? 1.5 হবে। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় আমরা জানি হিলিয়ামের আণবিক ভর যদি আমরা চিন্তা করি বা মোলার ভর 4 গ্রামের ভর 22.4 লিটার। তাহলে ভাইয়া 1 গ্রামের ভর কত আর 10 গ্রামের ভর কত? তোমাদের কাজ এটা তোমরা বের করে ফেলো, ঠিক আছে? হিলিয়াম, তাই না? হিলিয়ামের ভর তো 4, আমরা কি জানি সবাই হিলিয়ামের ভর যে 4, 2, 4। এই যে 4 গ্রামের ভর 22.4, তাইলে 22.4 × 10/4, 56 লিটার, 56 লিটার আসে। আচ্ছা, প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব কত? ফসফিন, দেখো ফসফিন হচ্ছে এটা PH3। তোকে ঘনত্ব বের করতে বলছে, একদম ইজি জিনিস। প্রমাণ অবস্থায় আমরা জানি ভর বাই আয়তন, এটা হইলো তোমার ঘনত্ব।
তাই না? এবার তুমি চিন্তা করো, আমরা যদি 1 মোল পরিমাণে গ্যাস নেই, 1 মোল পরিমাণে গ্যাসের ভর প্রমাণ অবস্থায় 22.4 লিটার, আর 1 মোল ফসফিনের ভর আমরা জানি তার মোলার ভর, ফসফরাসের 15 আর হচ্ছে 31 আর 3 34, তাহলে 34/22.4, 34/22.4 কত আসে? 1.517 বা 52, উপরে গ্রাম আর নিচে লিটার, গ্রাম পার লিটার। বুঝতে পারছো? আমরা 1 মোল নিয়ে কাজ করলাম আর কি, 1 মোল নিয়ে কাজ করলাম। তো 1 মোল নিলে বা তোমার মোলার আয়তন 22.4, আর ওইটাই হয়ে যাবে, ডব্লিউটা হয়ে যাবে কি তার আণবিক ভর 34। ইজি। 500 মিলিলিটার 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম খাদ্য লবণ লাগবে? তাহলে ডাব্লিউ সমান এসএমভি ডিভাইড বাই 1000, তাই না? আমাদের সূত্র জানা আছে না? এই সূত্রে বসায় দাও। এস এর ভ্যালু 0.2 মোলার, এম এর ভ্যালু আমরা জানি খাদ্য লবণ 58.5, খাদ্য লবণ 58.5 ইন্টু 58.5 ইন্টু ভি এর ভ্যালু কত? 500 ডিভাইডেড বাই 1000। তাহলে বুঝতেই পারছো, এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2, এটা দিয়ে ভাগ করলে হবে 0.1, তাহলে 5.85। অটোমেটিক, আমাদের কিন্তু ক্যালকুলেটরও হাতে নেওয়া লাগছে না। 5.85 গ্রাম খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড লাগবে। ওকে, 10 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত গ্রাম 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তাই না? তাহলে দেখো, সোডিয়াম কার্বনেট এটার তুল্য সংখ্যা 2, সে একাই 2টা হাইড্রোজেনকে প্রশমিত করতে পারে, সেই জন্য এখানে 2টা HCl লাগবে। তাহলে ঘটনা একদম ইজি হয়ে গেল। আমরা জানি স্টয়কিওমেট্রি অনুযায়ী, তোমাদেরকে আমরা পড়াইছি বা পড়াবো, তার মোল সংখ্যা বাই সহগ, মোল সংখ্যা বাই সহগ, এই অনুপাতটা সবসময় সমান থাকে। ঠিক আছে, অনুপাতটা সবসময় কি থাকে? সমান থাকে। তাইলে এটার এটার যে মোল সংখ্যা কত হবে? 10 মিলিলিটার ইন্টু 0.2 মোলার, মিলিগ্রামে পাবো আমরা অ্যান্সারটা। তাইলে কত গ্রাম ওইটা লাগবে? তো কত গ্রাম? তো W/36.5 ইন্টু 2, তাই না? ডিরেক্ট আমরা ওই ডাব্লিউটাই খুঁজে বের করব। তাহলে চলো আমরা করে ফেলি। 10 ইন্টু 0.2 ইন্টু 36.5 ইন্টু 2, তাহলে টোটাল 136 মিলিগ্রাম লাগতেছে। ডাব্লিউ এর ভ্যালু আমরা পাইছি 146 মিলিগ্রাম। তাহলে ভাইয়া 146 মিলিগ্রামকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.146 গ্রাম। এখানে মোলার টোলার যা আছে কিচ্ছু লাগবে না ভাই, তোমাকে গ্রাম বের করতে বলছে। কত গ্রাম HCl লাগবে, বুঝা গেল? সুতরাং ডাব্লিউটাই আমরা বের করছি। ওকে, তাহলে 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা আমরা সবাই জানি 1000 W ডিভাইড বাই mv। W এর ভ্যালু 5 দেওয়া আছে, m এর ভ্যালু 40, ওটা বসায় দিলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে দেখো ফসফরিক অ্যাসিডে ফসফরাসের সংযুক্তি কত? ফসফরিক অ্যাসিডে ফসফরাসের সংযুক্তি কত? যার সংযুক্তি তার ভর উপরে থাকবে, ফসফরাসের 31 উপরে থাকবে, হাইড্রোজেনের 3, ফসফরাসের 31, আর 4 16 64 ইন্টু 100%। তাইলে ভাইয়া তোমরা এটা বের করে দেখো কত আসে। 31 ডিভাইড বাই এত, যত আসে ওইটাই হবে অ্যান্সার। বুঝা গেল? ওকে, এগুলো অনেক সহজ, আই থিঙ্ক এগুলো না করে দিলেও হবে। একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ 85.71% হলে যৌগটির স্থূল সংকেত কত? আচ্ছা রে ভাইয়া, যদি কার্বন এত পার্সেন্ট থাকে তাহলে হাইড্রোজেন কত পার্সেন্ট থাকবে বলো দেখি? 85.71 যদি থাকে কার্বন নিজে, তাহলে হাইড্রোজেন কত থাকবে? আর এটা যেহেতু হাইড্রোকার্বন, তো এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিচ্ছু নাই। 85.71, তাই না? কিচ্ছু নাই, এখানে 14.29 আসে। এবার সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করো। ঠিক আছে, এই 85.71কে আমরা কি দিয়ে ভাগ করব? ছোট যে সংখ্যাটা আছে ওটা দিয়ে ভাগ করব। তাহলে এটা আসে 6, এটা আসে 1, 6:1। ঠিক আছে,
ওটা দিয়ে ভাগ করলে তাই না, কার্বনের পরিমাণ 85.71, যৌগটার স্থূল সংকেত কত? হ্যাঁ, স্থূল সংকেত তো এটাই, C6H। এই প্রশ্নটাতে কিছুটা প্রবলেম আছে মনে হচ্ছে। সরি 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 সরি, কোনো প্রবলেম নাই, বরঞ্চ আমরা অনেকক্ষণ পড়তে পড়তে আমাদেরই প্রবলেম হয়েছে। আমরা কি কাজ করি, প্রত্যেককে তার আণবিক ভর দিয়ে ভাগ করে দেই না, আণবিক ভর দিয়ে ভাগ করে দেই। তাহলে চলো এটাকে আমরা 12 দিয়ে ভাগ করি। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, সুতরাং এটা আসে হচ্ছে 7.1425 এটাকে ভাগ করলে 14.29 আসবে। এবার তুমি ছোটটা দিয়ে ভাগ করো। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকের আণবিক ভর দিয়ে ভাগ করা, সরি পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। কার্বন তো একটা পরমাণু, এটা তো আর অণু না, পরমাণু। আচ্ছা, এবার আমরা ছোট যে সংখ্যাটা আছে ওটা দিয়ে ভাগ করব। তো 7.14 দিয়ে ভাগ করলে এটা একই আসবে আর এটা আসবে 2। সুতরাং কার্বন যত সংখ্যক থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ সংখ্যক থাকবে। এই হচ্ছে আমাদের স্থূল সংকেত। একটি যৌগে 32% সোডিয়াম, 22% সালফার এবং 45% অক্সিজেন উপস্থিত, তাইলে স্থূল সংকেত কোনটা? তাইলে দেখো তো বাচ্চারা, এই যে সোডিয়াম, তারপরে সালফার আর হচ্ছে অক্সিজেন, তাদের এই সংখ্যাগুলাকে প্রত্যেকের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দাও। সালফার কত আছে, 22.5 ডিভাইডেড বাই সালফারের ভর 32, তারপরে অক্সিজেন এখানে আছে 45.1, তার পারমাণবিক ভর 16। সাবধান, 32 দিয়ে কিন্তু আবার ভাগ করতে যাবা না। তো আলটিমেটলি আমি যা দেখতেছি, একটা সরায় দিলে এটা হয়ে যাচ্ছে এরকম, Na2SO4। বলো তোমরা পারবা কিনা এটা? তোমরা এই ভাগফলটা খুঁজে বের করো, এই ভাগফলটা খুঁজে বের করো, তারপরে সব থেকে ছোট সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ করে দাও, তাইলেই হবে। ঠিক আছে, আমি কি করে দিব এটা? 32.4 ডিভাইডেড বাই 23, হ্যাঁ আমি করিয়ে দিচ্ছি, 1.408 আসে এটা। এর পরেরটা দেখি, এর পরেরটাতে 22.5কে আমরা ওই সালফারের যে পারমাণবিক ভর 32 দিয়ে ভাগ করব, এটা আসে 0.7, তাহলে ওইটা 2.8 আসবে, বোঝাই যাচ্ছে তাই না? 45.1 ডিভাইডেড বাই 16, একদম 2.8। সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করে দাও, 0.7 দিয়ে ভাগ করো, তোমরা স্থূল সংকেতটা পেয়ে যাবা, Na2SO4। কি সুন্দর, Na2SO4 এত পার্সেন্ট পরিমাণে আছে। এরপরে আমরা দেখি এটা, অ্যামোনিয়া প্লাস অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড এবং পানি তৈরি করলো। বিক্রিয়াটিতে সমতা বিধানের ক্ষেত্রে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে? তাইলে আমরা শুরুতে হাইড্রোজেনের সংখ্যাটা দেখি, যেহেতু এর মধ্যেই সব থেকে বেশি ভেরিয়েশন আছে, আমরা এটা দেখলেই মনে হয়ে যাবে। তো এখানে আছে 3টা, এখানে 2টা, ভাই আরে এখানে 2 দাও, এখানে 3 দাও, কাহিনী মেলাও। এখানে যেহেতু নাইট্রোজেন 2টা হয়ে গেছে, এখানে 2টা দাও, ঠিক আছে। আর শুধুমাত্র অক্সিজেন বাকি আছে। তাহলে অক্সিজেন ডান পাশে কয়টা আছে, 3, আর এখানে হচ্ছে তোমার 2, টোটাল 5। তাহলে এখানে আমাদের দিতে হবে 5/2, 5/2। এখন আমরা তো আর 5/2 রাখবো না, তাই না? আমরা এই 2টাকে 2 দিয়ে সব জায়গায় গুণ করে দেবো, তাহলে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 2 দুগুণে 4, এখানে হবে 3 দুগুণে 6, এখানে হবে 3 দুগুণে 6। সুতরাং 4, 5, 4, 6 আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমি কি কাজ করলাম, সবার আগে হাইড্রোজেনকে মিলাইছি, তারপরে ভাইয়া আমি দেখলাম নাইট্রোজেনটাকে মিলাইলে সহজ হয়ে যায়, তারপরে আমি মিলাইছি হচ্ছে অক্সিজেনটাকে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু এক্সপেরিয়েন্সের উপরে বেস করেই চেঞ্জ হবে, বা কোনটা কখন নিবা এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। আলটিমেটলি যত বেশি সলভ করবা তত ইজিয়ার হয়ে যাবে কাজগুলা। ওকে, তাহলে দেখো, রসায়নের যে শাখায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসেব করা হয় তাকে কি বলে? ভাইয়ারে তাকে স্টয়কিওমেট্রি বলে, ঠিক আছে। তুমি বিক্রিয়া করে কতটুকু উৎপাদ তৈরি করলা বা কতটুকু লাগবে বিক্রিয়ক, সেই পরিমাণগুলো খুঁজে বের করা যায় স্টয়কিওমেট্রি দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম, আর একটু ধৈর্য ধরো, এই ম্যাথগুলো তোমাদেরকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে দেখো 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত? এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট আমরা জানি এদেরকে তাপ দিলে অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে এরা বিভক্ত হয়ে যায়, তাই না? অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে ওরা কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। তাইলে এই ম্যাগনেসিয়ামের ভর আমরা জানি 12 দুগুণে 24 প্লাস কার্বনের 12 3 ষোলো 48, এই হচ্ছে টোটাল ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর। তো এখান থেকে আমাদের পাওয়ার কথা ছিল ম্যাগনেসিয়াম 12 আর অক্সিজেন 16, টোটাল 28 গ্রাম, টোটাল 28 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল, তাই না? তাইলে এবার আমরা একটু হিসেব করি, যেখানে 45 গ্রাম পাওয়া গেছে, তাইলে কত হবে? এটা কত আসে? 24 আর 12 36, 24 প্লাস 12 36 প্লাস হচ্ছে 48, 84। তো 84 গ্রাম থেকে পাওয়া যায় 28 গ্রাম। ভাইয়ারে 1 গ্রাম থেকে কত পাওয়া যায় আর 100 গ্রাম থেকে কত পাওয়া যাওয়ার কথা ছিল সেটা একটু খুঁজে বের করো। তাইলে আমরা খুঁজে বের করছি 28 উপরে থাকবে 28 ইন্টু 100 ডিভাইডেড বাই 84, তাই না? 84 এতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের পাওয়ার কথা। তাহলে আমরা দেখি 28 ইন্টু 100 ডিভাইডেড বাই 84, আমাদের পাওয়ার কথা ছিল 33.33%। এখানে আরো আমরা বেশি পেয়ে গেছি, 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ তো ভাই 100-রও বেশি হয়ে গেছে। তাই না? এখানে কি হয়ে গেছে? 100-রও বেশি হয়ে গেছে। আসলে এখানে মনে হয় আমি ক্যালকুলেশনটাতেই ভুল করছি। দেখো তো ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা আমার বাবুরা। তো ম্যাগনেসিয়ামের 12 12 12 24, 24 আর 16 হচ্ছে 40। তো আমরা কি করলাম? আমরা জাস্ট একটা এই ম্যাগনেসিয়ামের কি কাজ করলাম? ভুল করে ফেলছিলাম, তাই না? ম্যাগনেসিয়ামের জাস্ট যে পারমাণবিক সংখ্যাটা নিয়ে কাজ করে ফেলছে, আসলে পারমাণবিক সংখ্যা তো না, ভর সংখ্যা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো ভুল কত ভাবে অ্যারাইজ করতে পারে? এইভাবে, মানে তোমরা চোখের সামনে টিচারদের দেখতে পাচ্ছ যে এরকম ভুল করে ফেলতেছে, বাট টিচার জানে কোন জায়গায় ভুল করছে। তোমাকে এটা জানতে হবে যে আমি কোন জায়গায় ভুলটা করছি। ভুল ফাইন্ড আউট করতে শেখো, দেখবা যে ইজি হয়ে গেছে। তাহলে এটা আর 28 থাকলো না, এটা হয়ে গেল 40। এইবার একটু মিলায় দেখো, 4000 40 ইন্টু 1000 মানে 4000 ভাগ 84, পাওয়ার কথা ছিল ভাইয়া 47, 47.62 গ্রাম পাওয়ার কথা ছিল, কিন্তু পাইছি 45। তাইলে আমরা কি করব? 45 ভাগ 47 বা হচ্ছে যেটা অ্যান্সার পাইছি ডিরেক্ট ওটা বসায় দাও, ইন্টু 100% করলে আমরা ইল্ড পেয়ে যাব। 94.5% হচ্ছে আমাদের ইল্ড। ঠিক আছে, পাওয়ার কথা 47, পাইছি 45। তাহলে 47-এ পাইছি 45, একে পাইছি কত আর 100-তে পাইছি কত, এরকম ঐকিক নিয়ম করেই কিন্তু আমরা বেরটা করতে পারি এগুলা। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে প্রযোজ্য আণবিক ভর 32, বুঝলাম। 1 মোল সমান 32 গ্রাম। প্রমাণ তাপমাত্রা এবং চাপের ঘনত্ব কত হবে? তাইলে আমরা কি করব? এই 32টাকে 22.4 দিয়ে ভাগ করব, তাইলেই আমরা পেয়ে যাব 1.43। সবগুলাই ঠিক আছে। ঠিক আছে, ঘনত্ব মানে কি? এই আণবিক ভরকে 22.4 দিয়ে ভাগ করব, তাইলেই হবে। অবশ্যই এটা এসটিপিতে মনে রাখতে হবে। বোঝা গেল? 0.25 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, 6000 সিসি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, 4 গ্রাম অক্সিজেন তৈরি হয়। কোনটা সঠিক? আচ্ছা, তাইলে আমরা ম্যাগনেসিয়াম নাইট্রেটকে আগে উত্তপ্ত করি, তারপরে না হয় বোঝা যাক কি তৈরি হবে। এখান থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো। ঠিক আছে, আর পাবো কি? অক্সিজেন। এবার একটু মেলাও, নাইট্রোজেন ভাই এখানে 2টা আছে, এখানে আমরা 2 দিই। ঠিক আছে, 2 দিলাম, 2 দুগুণে 4, 5, আর এখানে তো 7 হয়ে গেছে, তাই না? তো
তো এই জায়গায় যেটা আসলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি না হয়ে তৈরি হয় মেইনলি নাইট্রিক অক্সাইড, অর্থাৎ NO তৈরি হয়। এখানে প্রশ্নটাতেই বেশ বড় সড়ো রকমের গলদ আছে। নাইট্রিক অক্সাইড তৈরি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড না, এই জন্যই শুরুতেই একটা খটকা লেগে গেছে। নাইট্রিক অক্সাইড প্লাস হচ্ছে অক্সিজেন, তুমি এখানে 2 দাও, কাহিনী কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, 2 এরকম দিয়ে শুরুতে আমাদেরকে সমতা করতে হবে। দেখো, তাইলে নাইট্রোজেন এখানে 2টা আর অক্সিজেন হচ্ছে তোমার 1টা, তাই না? 1টা। তাহলে 2 3 আর এখানে আছে 6টা। তো এখানে আমাদের কি করতে হবে? মেলানোর জন্য মেলানোর জন্য দেখো তো, ম্যাগনেসিয়াম একটা একটা মিলছে, ঠিক আছে। নাইট্রোজেন 2টা, তাও মিলছে। অক্সিজেন আছে 6টা, 6টা অক্সিজেন। তাহলে ডান পাশে কয়টা? 1 আর 2 3 আর 2 5। তাইলে আমাদের যেটা করতে হবে রে ভাই, 3/2 করতে হবে। দেখো 1 আর 2 3, এখানে 3টা দিলেই হয়ে যাবে। তাইলে আমরা এইভাবে কি করলাম? এটাকে সমতা করলাম, কারণ আমাদের তো ভগ্নাংশ রাখলে চলবে না, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2টা ম্যাগনেসিয়াম নাইট্রেট বিক্রিয়া করে 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা নাইট্রিক অক্সাইড এবং 3টা অক্সিজেন তৈরি করবে। এটাকে তুমি এবার স্টয়কিওমেট্রি দিয়ে মেলাও, মিলায় দেখো এত 0.25 মোল থেকে বাকিগুলা কত তৈরি হয়। ঠিক আছে, আই গেস তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবা। আর এখানে একটাই প্রবলেম তৈরি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড না ভাই, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। আর সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে হচ্ছে মিলিলিটার। সুতরাং তোমরা 22.4 লিটার নিয়ে কাজ করবা, ওই লিটারটাকে মিলিলিটারে নিয়ে যাবা, 1000 মিলিলিটার। আর এটাই হচ্ছে তোমার 1000 সিসি। ঠিক আছে, তার মানে মেবি 6 লিটারের মতো পাওয়া যায়, কিন্তু না পাওয়া গেলেও সমস্যা নাই, অ্যান্সারে হয়তো এটা থাকবে না। বোঝা গেল? তাইলে চলো আজকের সর্বশেষ প্রশ্নটাই আমরা তোমাদেরকে দেখাই। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। তো এখানে অক্সিজেন যদি 16 গ্রাম থাকে, দেখো আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, কিন্তু দিছে কত ভাইয়া? 16 গ্রাম দিছে। দ্যাট মিন্স হাফ মোল অক্সিজেন দেওয়া হয়েছে। অক্সিজেন কয় মোল দিছে? 0.5 মোল দিছে। তাইলে এখান থেকে তোমার 1 মোল তৈরি হবে সালফার ডাইঅক্সাইড, 1 মোল তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড, তাই না? এটা যেহেতু 0.5 মোল দিছে, অর্ধেক অর্ধেক করে তৈরি হবে। তাহলে 64 গ্রাম কি সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করবে? অ্যান্সার আমরা একটু দেখি 64 গ্রাম করবে কিনা। একটু মনোযোগ বাবুরা। 16 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করবে? তা আমরা অলরেডি বুঝেই ফেললাম, এটা 1 মোল বিক্রিয়া করবে। তো 1 মোল সালফার ডাইঅক্সাইডের ভর কত? 64। বুঝলাম। 85 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা কি 85 হবে? তো আমাদের দেখতে হবে 1 মোল সালফার ট্রাইঅক্সাইডের ভর কত। তো সালফারের ভর 32 আর 3 × 48, 48 আর 32 কত হয়? 80 হয়। তো 85 তো হওয়ার কথা না। স্টয়কিওমেট্রি বজায় থাকবে, 100% স্টয়কিওমেট্রি সব ক্ষেত্রেই বজায় থাকে। স্টয়কিওমেট্রি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তাহলে আমি কেমনে বের করলাম এটা? দেখো অক্সিজেনের 1 মোলের ভর 32, কিন্তু দেওয়া আছে 16। দ্যাট মিন্স হাফ মোল অক্সিজেন দেওয়া আছে, হাফ মোল, অর্থাৎ বাকি সবগুলাই অর্ধেক অর্ধেক করে তৈরি হবে। সালফার ডাইঅক্সাইড 2 এর জায়গাতে 1 হবে, সালফার ট্রাইঅক্সাইড 2 এর জায়গাতে 1 হবে। তো 1 হিসেবে এটা 80 গ্রাম তৈরি হবে, 85 গ্রাম না। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। 6টা চ্যাপ্টার শেষ, 6টা চ্যাপ্টার শেষ হয়েছে, বুঝতেই পারছো। জাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টার একটু বেশি, তাই না? এই 1 ঘন্টার বেশি সময়ে তোমরা 6টা চ্যাপ্টার শেষ করছো। কতটা এফিশিয়েন্ট এই লেকচারগুলো, জাস্ট তোমরা চিন্তা করো। যেখানে প্রবলেম থাকবে সেই জায়গাগুলোতে তোমরা একটু ফাইন্ড আউট করবা, ঠিক আছে, যে কোন জায়গাটাতে সমস্যা। তোমরা অলরেডি যারা আমাদের স্টুডেন্ট আছো, তারা ওই লেকচারটা যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লেকচার ওয়াইজ ভাগ করা আছে তোমরা জানো, তো ওই লেকচারটাই যে ওই অংশটুকু একটু দেখে নিবা, মনে থাকবে? দেখে নিলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। আর যারা এখনো তোমরা আমাদের সাথে যুক্ত হও নাই,
সামনেও আরো বিভিন্ন কোয়ার্টার আসবে, সেই কোয়ার্টারে অ্যাড হয়ে যাও। ইনশাল্লাহ এই সমস্ত সবগুলা চ্যাপ্টার তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আর নতুন বছরের শিখর সাথে যখন যুক্ত হবা, নতুন নতুন অনেকগুলা গিফট তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? ব্যাক টু স্কুল প্রোগ্রাম। তবে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।